আসসালামু আলাইকুম। এইচএসসি 28 ব্যাচের সবাই কেমন আছেন আপনারা? কি খবর আপনাদের? দেখি তাড়াতাড়ি আগে জয়েন করেন, পরে কথাবার্তা সব। আগে তাড়াতাড়ি জয়েন করে ফেলেন, দেখি সবাই কোথায় আছেন। আমি তো দেখি তোমরা সবাই জয়েন করতেছো নাকি। কি অবস্থা তোমাদের সবার, দেখি বলো, দেখি কেমন আছো তোমরা? দেখতে দেখতে চলে আসছি 6 নাম্বার লেকচারে। সেদিন না 1 নাম্বার লেকচার শুরু করছিলাম, কিন্তু তোমার দেখো 6 নাম্বার লেকচারে চলে আসছি। তোমরা সবাই ভালো আছো নাকি আগে দেখি বলো আমাকে। কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো তোমরা সবাই? আর হচ্ছে যে ঠিকঠাকভাবে লাইভটা দেখতে পাচ্ছ নাকি আমাকে একটু জানাও দেখি আগে। আমিও একটা কাজ করি, আমি হচ্ছে যে ক্লাসটাকে সবার সাথে শেয়ার করে দিই। আই হোপ সব কিছু ঠিকঠাকই আছে। আর হচ্ছে যে হ্যাঁ, সাউন্ড টাউন্ডও কম বেশি ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। আমি দেখি আগে একটু শেয়ার করি, তোমরা একটু দেখি বন্ধু বান্ধবদেরকে আগে শেয়ার করে দাও। শেয়ার টেয়ার করলে হচ্ছে যে সবাই দেখবে দেখবে, তখন হচ্ছে তোমার কি, তখন হচ্ছে তোমার কি স্টুডেন্ট একসাথে গ্যাদার হবে, আদারওয়াইজ তো পেন লাগবে জিনিসটা, তাই না? ওকে, আমি হচ্ছে যে পোস্ট করে দিচ্ছি। ওকে, সবাই দেখি চলে আসো। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আছি আলহামদুলিল্লাহ ভালো। হামিদা, তামিম, আলহামদুলিল্লাহ। ভাই ফিজিক্সে নিয়াজ ভাইকে কি খবর দিয়েন? কেন, কালকে তো নিয়াজ ক্লাস নিল, কি বলে এটা? তারপর হচ্ছে তোমার সবাইকে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। শিহাব, আমি তো আমার মতো আজাইরা থাকি না, বোঝো নাই, এই জন্য আমার একটু লেট হয়। টিচারদেরকে এগুলো বলতে নাই, যখন আসছি ওইটাই মেইন টাইম। তোমার যেই পরিমাণ ব্যস্ততার মধ্যে আমি এখন ক্লাস নিচ্ছি, এই ফ্রি ক্লাসগুলো যে এত পরিমাণ ব্যস্ততার মধ্যে আমি ক্লাস নিচ্ছি, সেটার জন্য একটু শুকর আদায় করে একটু তো তোমার কি থ্যাংক ইউ বলা উচিত, কি রে? সেই জায়গাতে আবার বলতেছে আমি 5 মিনিট না 6 মিনিট লেট, সেটা না। বাপ রে বাপ রে বাপ। আমি তো ভাবছি আজকে ক্লাস নিতে পারবো না, কিন্তু তোমার ডেফিনেটলি হচ্ছে তোমার কি ক্লাস নিতে হবে। একটা ক্লাস তো মিস আসলে দেওয়া যায় না। আর আমি কখনোই তেমন একটা, মানে আমি সবসময় রেগুলার থাকার চেষ্টা করি, যাই কিছু হোক না কেন। একদম ইমার্জেন্সি ছাড়া আমি কখনো তোমার ক্লাস মিস দেই না। এটা হচ্ছে যে মানে কি বলবো আর কি, মারাত্মক ধরনের ইমার্জেন্সি না হলে আমার ক্লাস কখনো মিস যায় না, ঠিক আছে? সো আমি হচ্ছে যেমনি হোক ক্লাসে তোমার চলে আসি, চেষ্টা করি আর কি ক্লাসে রেগুলার থাকার। আর হচ্ছে যে আমার আসলে সত্যি কথা বলি, বাসা টাসা তোমার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? বাসা টাসা চেঞ্জ হচ্ছে, তো তোমার আমার এই জন্য আমি একটু বেশি পেইন আছি। তো আমি একসাথে তোমার ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ কম বেশি জানি। সো আমার বাসা আমি নিজে ইন্টেরিয়র ডেকোর করছি, এগুলো নিয়ে হচ্ছে তোমার অনেক প্যারাতে আছি আমি। সো এই আর কি। সো অনেক বেশি পেইনের মধ্যে থেকেও হচ্ছে যেভাবে হোক চেষ্টা করতেছি তোমাদেরকে ক্লাস নেওয়ার, এটাই আর কিচ্ছু না, ঠিক আছে? ওকে, তা এখন থেকে তোমার 8টা বাজে ক্লাস হবে, ঠিক আছে? 8টা বাজে ক্লাস হবে কোন কোন দিন? রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত্রে 8টা বাজে। তো আমি তোমার ক্লাস যেহেতু টাইম টু টাইম আসতে পারি না, এই জন্য আমি আগে থেকে পোস্ট করে জানাই দিছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো তোমরা তোমরা কথা হচ্ছে যে এই যে স্টুডেন্টরা তো রেগুলার না, স্টুডেন্টরাই তো তোমার কি এখন তোমার ঘোরাফেরার মধ্যে মনে হয় ব্যস্ত। আমি কালকে আমার ম্যাথলেটসের গ্রুপের মধ্যে একটা পোস্ট দিছিলাম যে স্টুডেন্টরা হচ্ছে যে বাংলা, আমাদের বাংলা ক্লাসও যখন, বাংলা ক্লাস কি আবার কি বলতেছে একটা ছেলে, দেখি তো একটু। হয়েছে সেটা কাউসার স্যার ভিডিও পোস্ট করে জানিয়েছেন, এরকম স্যার কিছু সমস্যা হতে পারে, আমরা স্টুডেন্টরাও বুঝি, কিন্তু আমাদের ফিজ ক্লাস 2 সপ্তাহ ধরে হচ্ছে না। স্যারের কোনো সমস্যা বা অন্য কোনো কারণে ক্লাস নিতে না পারলেও জানানো উচিত। আপনি যদি বিষয়টা একটু দেখতেন আমাদের স্টুডেন্ট লাভ হতো। আচ্ছা ঠিক আছে, গতকালকে তো ক্লাস হইলো, আমি যতদূর দেখছি তোমার নিয়াজ মোর্শেদের। তো ফিজিক্সের ক্লাস তো গতকালকে হয়েছে, তোমরা কেন বলতেছো এটা আমি বুঝতেছি না। ও মানে অসুস্থ ছিল, এই জন্য ক্লাস নিতে পারে নাই। নীল আকাশ, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা। সো আর কোনো কথাবার্তা নাই, আমরা ডিরেক্ট হচ্ছে তোমার ক্লাস স্টার্ট করে দিব। তোমাদের এখন থেকে এইচএসসি 28 ব্যাচ, তোমাদের একদম শুরুতে একটা কথা বলি, তোমাদের এইচএসসি 28 ব্যাচের অনেক স্টুডেন্টরাই তোমার কি মনে করতেছে যে ঠিক আছে রেজাল্ট দেখ দেওয়ার পরে হচ্ছে যে আস্তে দিয়ে শুরু করব। মনে করতে যাচ্ছে ঠিক আছে, সময় তো আর অনেক পড়ে আছে, আমরা
কলেজ ভর্তি হওয়ার পরে হয়তো শুরু করবো। অনেকের মেন্টালিটি এসব ফালতু মেন্টালিটি, তোমরা বুঝতে হবে। তোমাদের যত আগাই থাকবা তোমরা তত তোমাদের লাভ হবে। এটা কেমনি যে বুঝাবো আমি জানি না। সো তোমরা প্লিজ একটু সিরিয়াস থাকিও। যারা ক্লাস করে রেগুলার তারা কিন্তু মোটামুটি সিরিয়াসই থাকে, কিন্তু অনেক আছে যারা একদম টোটালি সিরিয়াস থাকে না। সো তাদের উদ্দেশ্যে তোমরা প্লিজ একটু সিরিয়াস থাকিও, আর কিছু বেশি বলার নাই। তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি ম্যাট্রিক্স টেকনিক্যাল লেকচার 6 নম্বরে। আজকের ক্লাসটা যে মিস করবে, মানে আজকের ক্লাস থেকে তোমাদের 4 নাম্বার সিকিউ আসবে ইনশাল্লাহ। আজকের ক্লাস হচ্ছে একদম পিওর ফান্ডামেন্টাল বেসিকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে নির্ণায়কের গুণাবলীর ক্লাস। আজকের ক্লাস হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স 3/3 আকারের, যেটা তোমাদের পরীক্ষা আসবে সেটা বুঝার ক্লাস, সেটা পারার ক্লাস, ঠিক আছে? আজকের ক্লাস 100% তোমার কি অ্যাটেন্টিভ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর কোনো কথাবার্তা নাই। রিক, আমি তাহলে দেখতেছি ব্যাপারটা কেন হয় নাই। আমি অবশ্যই ব্যাপারটা দেখব, ঠিক আছে? ওকে, অবশ্যই তোমার নিয়াজ ভাই ক্লাস নিবে। ওর মনে শরীর অসুস্থ ছিল, এই জন্য তোমার ক্লাস নিতে পারে নাই, ঠিক আছে? আমি এটা দেখে অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো তোমরা আগে বলো দেখি ম্যাট্রিক্স টেকনিকের। আচ্ছা আগে বলে, আমার নাম মনে আছে নাকি বল না? আশা করি মনে আছে, ঠিক আছে? এই যেটা, কিন্তু এর আগের ক্লাসে অনেক সুন্দর টপিক পড়ছিলাম আমরা। মনে পড়ে একটা ম্যাট্রিক্স যদি হয় ভাই এ বি সি ডি, তার এ ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবা নাকি পারবা না? সবার আগে বলো তো এটা কত বাই কত? এটা তোমার 2/2, সারি 2টা, কলাম 2টা। আশা করি মনে আছে। সো এ ইনভার্স কি ছিল? 1/AD মাইনাস বিসি। মনে পড়তেছে? এই যে এর সাথে ডি গুণ, বি এর সাথে সি গুণ, এডি মাইনাস বিসি। আরেকবার এই এডি মাইনাস বিসি কি? সেটাই কিন্তু নির্ণায়ক। আই হোপ মনে আছে তোমাদের, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। সো 1/AD মাইনাস বিসি, এই যে ডিটা কার জায়গায় যাবে? এর জায়গায় যাবে। এটা কার জায়গায় আসবে? ডি এর জায়গায় আসবে। বাকি দুইটার কি হবে? তোমার সাইন চেঞ্জ হবে। প্লাস সি হবে মাইনাস সি, প্লাস বি হবে মাইনাস বি। যদি মাইনাস থাকে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। এইটা ছিল তোমার কি? এটা ছিল তোমার একটা 2/2 আকার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণায়কের সূত্র। এবং এইটা কেমনে আসছে না আসছে, পিন পয়েন্ট সব কিছু তোমার কি আমি তোমার পড়াইছি তোমাদেরকে লাস্ট ক্লাসে। আই হোপ তোমাদের সবার মনে আছে। সো আরেকবার লাস্ট বলি, 1/AD মাইনাস বিসি, ডি এর জায়গায় যাবে, এডি এর জায়গায় যাবে, বাকি দুটো সাইন চেঞ্জ হবে। তুমি এটা দিয়ে চাইলে যে কোনো অঙ্ক করতে পারবা। ধরো একটা ম্যাট্রিক্স আছে তোমার 3 - 2 4 - 5, ঠিক আছে? এটা তাহলে এটার এ ইনভার্স কি হবে? 1/AD, এই যে 3 5 15 -15 এখানে, ঠিক আছে? 3 আর -5 -15, এডি মাইনাস বিসি, 4 2 4 আর -2 -8, মাইনাসে +8, ওকে? তো তাইলে তারপর কি হবে বলো তো? -5টা এখানে আসবে, 3টা এখানে আসবে, বাকি দুটো সাইন চেঞ্জ হবে, +4 হয়ে যাবে -4, -2 হয়ে যাবে কি +2। এখান থেকে ক্যালকুলেশন করলে 15 থেকে 8 গেলে কত? 7। এখান থেকে ডেফিনেটলি -7 হবে, -7। তো বাকিটা তোমার অ্যান্সার তুমি লিখে ফেলতে পারবা যা আছে তা। -5 2 -4 3, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আমার মনে হয় তোমাদের সবার মনে আছে। কিন্তু আমাকে বলো দেখি একটা কথা, আমরা কি 3/3 আকারের ইনভার্স ম্যাট্রিক্স পড়ছি? 3/3 আকারের ইনভার্স ম্যাট্রিক্স কি পড়ছি আমরা? আমরা কিন্তু পড়ি নাই। তাহলে 3/3 আকারের ইনভার্স ম্যাট্রিক্স আজ আমরা জানবো। 3/3 আকারের ইনভার্স ম্যাট্রিক্সের মান নির্ণয়, সেটাই আজকে আমরা জানবো। খুব ইম্পর্টেন্ট, এবং এটাই তোমাদের মোটামুটি শিওর সিকিউতে 4 নাম্বার দিয়ে আসবে। 4 নাম্বার দিয়ে তোমারটা আসবে, এবং এটা প্রত্যেক বছরই আসলে আসে সিকিউতে 4 নাম্বার দিয়ে 3/3 আকারের ইনভার্স ম্যাট্রিক্স। সো সেটা আজকে আমরা যাব। সেটা জানার জন্য এই যে দেখো, তার আগে আমরা আরেকটা টপিক পড়বো। আজকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা, কিন্তু তার আগে হচ্ছে যে আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে ইকুয়েশন সলভ। তোমাদেরকে লাস্ট ক্লাসে তো ইনভার্স ম্যাট্রিক্স শিখাইছি, 2/2 আকারের ম্যাট্রিক্স যে নির্ণয় তোমরা করতেছো, এই যে ম্যাট্রিক্স করতেছো, এই ম্যাট্রিক্সের কাজ কি? আরেকবার, তোমরা এই যে ম্যাট্রিক্স করতেছো, সেই ম্যাট্রিক্সের কাজ কি? ম্যাট্রিক্সের কাজ, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ হচ্ছে ইকুয়েশন সলভ। আরেকবার, ম্যাট্রিক্সের কাজ হচ্ছে তোমার ইকুয়েশন সলভ, জানা মানের মাধ্যমে অজানা মান নির্ণয়, জানা মানের মাধ্যমে অজানা মান নির্ণয়। এই যে দেখো 2x + 3y = 4,
এই যে আমি কোথায় লিখবো, এখানে লিখি, এই যে টুয়াইস এক্স প্লাস 3y ইকুয়াল টু 4 একটা ইকুয়েশন না, আবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 7 আরেকটা ইকুয়েশন না, ঠিক আছে না? এই যে দেখো এই দুইটা ইকুয়েশন, এটাকে যদি তুমি 1 নাম্বার সমীকরণ দাও, এটাকে তুমি যদি 2 নাম্বার সমীকরণ দাও, তোমাকে বলতেছে এই এক্স এর মান কত এবং তোমার ওয়াই এর মান কত। এই যে তোমার ইকুয়েশন দুইটা দেওয়া আছে, সমীকরণ দুইটা দেওয়া আছে, সেখান থেকে সমাধান করতে বলছে কার মান? আননোনের মান। আননোন মানে কি? অজানার মান, মানে এক্স এর মান আর ওয়াই এর মান তোমাকে নির্ণয় করতে হবে। কত সহজ দেখবা এগুলা, কত ইজি। তার আগে দেখো কেমনে প্রকাশ করতেছি আমি। এই যে 2 আমি লিখলাম, এই যে ওয়াই এর আগে 3 আমি লিখলাম, এক্স এর আগে 1 লিখলাম, ওয়াই এর আগে কিন্তু -1 লিখলাম। এই যে উপাদানগুলা কোত্থেকে পাইছি? এক্স এর সহগ ওয়াই এর সহগ থেকে পাইছি। সেইগুলা দিয়ে আমি একটা তোমার ম্যাট্রিক্স বানাই ফেলছি। দেখছো তোমরা স্পষ্ট কিন্তু একটা ম্যাট্রিক্স দেখা যায় না? যাচ্ছে। আর এক্স আর ওয়াই কি, এদেরকেই তো আমাদের নির্ণয় করতে হবে। আমি এক্স আর ওয়াই কিভাবে রাখলাম, ওকে। আচ্ছা বলো তো ইকুয়াল টু দিয়ে এই পাশে কি আছে? 4 আর 7 আছে না? তাহলে আমি এই যে লিখলাম 4 আর 7। তোমরা কি বুঝছো জিনিসটা? কি সুন্দর মতন করে আমি এখানে যা যা দেওয়া ছিল সেগুলোকে ম্যাট্রিক্সের মাধ্যমে যা প্রকাশ করছি। আমাদের নির্ণয় করতে হবে কি? নির্ণয় করতে হবে এক্স আর ওয়াই এর মান। তো তাহলে আমরা এই এক্স আর ওয়াইকে আসো এখানে রাখি। দেখছো এখন দেখবা আমরা কিন্তু সলভ করে ফেলবো। তোমরা বজ্রগুণন, প্রতিস্থাপন, অপনয়ন বিভিন্ন পদ্ধতিতে তোমার সলভ করছো না? সলভ করছো তোমরা। তো এখন তুমি আজকে বুঝবা যে ম্যাট্রিক্সের মাধ্যমেও সলভ করা যায়। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান, মাহাদি, তারপর হচ্ছে ইসমায়া। দেখো ক্লাস শুরু করে দিচ্ছি, ক্লাস তো শুরু হয়ে গেছে অলরেডি। সো এই যে আমাকে বলো এইটা এক্স আর ওয়াই, এটাকে যদি পাশে রাখি, আর এই যে এই ম্যাট্রিক্সটা আছে এটা ওপাশে গেলে ইনভার্স হবে না? আরেকবার এইটা ইন্টু এটা ইকুয়াল টু এটা আছে, কোথেকে লিখছি? যে 2 3 1 -1 লিখছি, এক্স আর ওয়াই লিখছি, ইকুয়াল টু দিয়ে 4 আর 7 পাশে ছিল লিখছি। তো এক্স আর ওয়াইকে যদি আমি রাখি, বাকি এটাকে যদি ওপাশে নিই তাহলে ইনভার্স হবে না? অবশ্যই হবে। তাহলে কি লেখা যাবে? 2 3 1 -1 এইটার ইনভার্স, বুঝছো? আর বাকি এখানে কি আছে? 4 আর 7। তো এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ। আরেকবার বলি, এইটাকে রাখলাম, এটাকে ওপাশে নিলাম ইকুয়ালের, তাহলে এটা ইনভার্স লিখছি, ইনটু দিয়ে 4 আর 7 লিখছি, ওকে। তো তাইলে এবার এখানে এক্স আর ওয়াই আছে, তাই লিখলাম। আমাকে বলো তো এই ম্যাট্রিক্সটা ইনভার্স না? একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কি হবে? 1/AD মাইনাস BC, ঠিক আছে? তারপর কি এই যে -1 এখানে আসবে, 2টা এখানে আসবে, বাকি দুইটার সাইন চেঞ্জ হবে। সব বলছি এগুলো আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে। ইনটু দিয়ে কি আছে সাথে? 4 আর 7 লিখে ফেলছি, ঠিক আছে? এখান থেকে এখানে লিখতেছি, দেখো তোমরা এই যে নাগিন করে উপরের দিকে উঠে গেছে। তো তাহলে এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই ইকুয়াল টু, ঠিক আছে? তাহলে 1/-5 না, তাহলে 1/-5, ওকে। তাহলে কি আছে? -1 -3 -1 2 -1 যা আছে লিখে ফেলতেছি, -1 -3, তারপর হচ্ছে তোমার -1 2 -1 আর 2, ঠিক আছে? যা ছিল তা লিখছি। সাথে আছে কি 4 আর 7, এটাও লিখে ফেললাম 4 আর 7। এবার এক্স আর ওয়াই, ওকে। তো তাইলে কাজ করি, 1/5 দিয়ে প্রত্যেকটা উপাদানকে গুণ করি। মনে আছে? ম্যাট্রিক্সকে যদি কোনো ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করি তাহলে প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। আরেকবার, ম্যাট্রিক্সকে যদি কোনো ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করি প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। গুণ করলে কি হবে? ইনভার্সটা পরে গুণ করলে কি হবে? না, এই যে একটা ভালো প্রশ্ন করছে কিন্তু সে, ইনভার্সটা যদি ওপাশে থাকতো। তোমরা কি ম্যাট্রিক্সের গুণন মনে নাই তোমাদেরকে? একজন কি প্রশ্ন করলো যে এটা যদি এইটার 4 7 পরে যদি দুই দিকে থাকে তাহলে গুণ হবে। তোমাদেরকে বুঝতে হবে ম্যাট্রিক্সের গুণ কখন হয়। বলো তো দেখি এই ম্যাট্রিক্সটা কত বাই কত? সারি 2টা কলাম একটা। তো তাহলে এটা কি তোমার একটা 2/1 আকার ম্যাট্রিক্স না? আর এই যে এটা যেটা বুঝতেছো এটা তো একটা 2/2 আকার ম্যাট্রিক্স আসবে এখান থেকে ক্যালকুলেশন করার পরে। তাহলে 2/2। আমাকে বলো এটা কি মিলছে? মিলে নাই, তাহলে ম্যাট্রিক্সের গুণন সম্ভব না। তো তাইলে কি করতে হবে? এই ম্যাট্রিক্সটাকে আগে রাখতে হবে। দেখো তো 2/2 যদি আগে থাকে, 2/2 যদি আগে থাকে, পরে যদি 2/1 থাকে, তাহলে দেখো ম্যাট্রিক্সের গুণন কিন্তু সম্ভব। তোমাকে বুঝতে হবে, আমরা কিন্তু এটা পড়াইছি, ম্যাট্রিক্সের গুণন কখন সম্ভব সেটা বুঝে তোমাকে রাখতে হবে যে কোনটাকে আগে রাখবা কোনটা পরে রাখবা। এইটাকে আমরা আগে কেন রাখছি? কারণ এটা 2/2, এটা 2/1, তখন গুণন সম্ভব। এইটাকে যদি তুমি আগে রাখো, 4 7কে আগে রাখো আর এটাকে পরে রাখো, তাহলে তো গুণনই হবে না, ঠিক আছে? আচ্ছা দেখো না, এখন দেখাই দিচ্ছি আমি। এটা গুণ করো,
মাইনাস মাইনাস মোকাবেলা 1/5 হবে, ঠিক আছে। মাইনাস মাইনাস প্লাস হবে 3/5 হবে, 3/5, ঠিক আছে। তারপরে মাইনাস মাইনাস মোকাবেলা আবার এটা 1/5 হবে, আর এটা হবে -2/5 ইন্টু 4 7। তোমরা এবার আমাকে বলবা এই যে এইটাকে আমরা ইনভার্স করছি, ইনভার্স করার পর একটা 2/2 আকারের ম্যাট্রিক্স পাইছো না, সো এটা 2/2, এটা কত? এটা হচ্ছে সারি 2টা কলাম একটা। তো দেখো দেখি 2 আর 2 মিলছে, মানে ম্যাট্রিক্সের গুণন হবে। তুমি যদি এই ম্যাট্রিক্সটাকে পরে রাখো তাহলে কিন্তু তার গুণটা হবে না, কারণ ওই যে এই যে লটা তখন তার মানে এটা তো শেষ পর্যন্ত ফুলফিল করে না লটা। আশা করি বুঝতে পারছো তোমরা এবার। সো তাইলে আমি এক্স আর ওয়াইকে রাখলাম। এবার তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণন। গুণ মানে কি? সারির সাথে কলমের গুণ, মাঝখানে যোগ। আমি ভুল করছি, পরে দিছি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো তাইলে সেলফ স্টাডি কতক্ষণ যাবে স্যার? একটা চ্যাপ্টার মনোযোগ দিয়ে পড়লে সেলফ স্টাডি কতক্ষণ যাবে? আগে এই চ্যাপ্টারটা মনোযোগ দিয়ে পড়, বাকি অন্য চ্যাপ্টারের কথা আমরা বলবো। তো তাইলে দেখো, সারির সাথে কলামের গুণ, মাগো সবই মুছে গেছে। সারির সাথে কলামের গুণ, মাঝখানে যোগ, তাহলে 1/5 ইন্টু 4, 1/5 ইন্টু 4 যোগ 3/5 ইন্টু 7। আশা করি বুঝছো তোমরা, একসাথে লিখে ফেললে ভালো হইতো মনে হয়। তারপরে সারির সাথে কলামের গুণ, মাঝখানে যোগ, এবার আবার সারির সাথে কলামের গুণ, মাঝখানে যোগ। বুঝছো তোমরা? এই সারির সাথে এই কলামের গুণ, মাঝখানে যোগ দিলাম। এই সারির সাথে বের এই কলামের গুণ দিব, কলাম তো একটাই, তাহলে 1/5 ইন্টু 4 যোগ -2/5 গুণ 7। তোমরা কি বুঝতে পারছো? তো দেখি আমরা একটা কাজ করি, এই কাজটা আমরা আলাদা করে করি, ঠিক আছে? আলাদা করে করি। তো তাহলে এখানে কত? 4/5, তারপরে প্লাস কত? প্লাস হচ্ছে 3 সাথে 21/5, 21। তাহলে 5 যদি লসাগু নাও, 21 4 কত? 25। তাহলে মোকাবেলা করলে কত আসবে? 5 আসবে না? আচ্ছা আসবে, এখান থেকে 5 আসবে, বুঝে নাও। আবার এটার দিকে দেখো দেখি একটু, 4/5 প্লাসে মাইনাসে মাইনাস হবে এটা। তো তাইলে 7 দুগুণা 14, 14 ডিভাইডেড বাই 7, 14 ডিভাইড বাই কত? 5। তো তুমি যদি লসাগু করো তাহলে 4 - 14 -10 ডিভাইড বাই 5 মানে -2। একবার আসছে 5, একবার আসছে -2। সো আমরা যদি এভাবে লিখি যে এক্স আর ওয়াই, একবার আসছে তোমার 5, এখান থেকে আসছে তোমার -2। তো তোমরা আমাকে বলো দেখি, ম্যাট্রিক্সের সমতা থেকে কি বলা হয়? এই উপাদানটা এই উপাদানের সমান, এই উপাদানটা এই উপাদানের সমান, সুন্দর করে এখানে লেখা যাবে। সুতরাং এক্স এর মান হচ্ছে 5 এবং ওয়াই এর মান হচ্ছে তোমার -2। এগুলো কিন্তু অ্যান্সার। তুমি কিন্তু অলরেডি আননোন যে এক্স আর ওয়াই ছিল, তুমি কিন্তু নির্ণয় করে ফেলছো। তুমি কিন্তু অলরেডি আননোন যে এক্স আর ওয়াই, সেটা কিন্তু তুমি নির্ণয় করে ফেলছো। আর তুমি বলতে পারো যে স্যার এই যে এক্স 5 আর -2 যে আসছে, এটা কি স্যার ঠিক আছে নাকি? আপনি কেমনে বুঝবেন? 100% দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা যদি এখানে ইকুয়েশনে বসাও, বসাও তো দেখি। 2 ইন্টু এক্স এর মান 5 বসাইলা, হ্যাঁ, এক্স এর মান তো 5ই আসছে, ওয়াই এর মান কত? -2। তাহলে প্লাস, এই যে প্লাস 3 ইন্টু শুদ্ধি পরীক্ষা করতেছি, ওয়াই এর মান কত? ওয়াই এর মান -2। তো দেখি তো আমরা কত আসে। 5 এ 2 গুণা 10 আর 3 দুগুণা 6, তাহলে -6। আলটিমেটলি কত আসবে? 4। দেখো তো 4 আসছে নাকি আসে নাই? ঠিকই কিন্তু 4 আসছে, মানে তোমার এক্স আর ওয়াই এর মানটা একদম ঠিক আছে। তুমি এখানে এক্স এর মান বসাও 5, এখানে ওয়াই এর মান বসাও কত? ওয়াই এর মান হচ্ছে -2, তাহলে -2। আলটিমেটলি এখান থেকে 7 আসবে না? আসবে না? এই যে দেখো তোমার 7। সো তাহলে এক্স আর ওয়াই এর মান তুমি আসলে যথার্থ, এক্স আর ওয়াই এর মান তুমি যথার্থ নির্ণয় করছো। তোমরা আমাকে বলো দেখি, তোমরা কি সবাই বুঝছো যে ম্যাট্রিক্সের মাধ্যমে, ম্যাট্রিক্স মানে বলতে গেলে ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে, দেখো তো এখানে ইনভার্স আসছে না, ইনভার্স ম্যাট্রিক্সকে সলভ করছি না আমরা। এটা এখান থেকে কিভাবে লিখছি? লাস্ট ক্লাসে জানছি আমরা এগুলো সব। এই ম্যাট্রিক্সকে সলভ করে আমরা এটাতে আসছি, ম্যাট্রিক্সের গুণনের মাধ্যমে আমরা সলভ করে ফেলছি। মানে ম্যাট্রিক্সের মাধ্যমেও বা ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমেও তুমি ইকুয়েশন সলভ করতে পারবা, ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে তুমি ইকুয়েশন সলভ করতে পারবা। আমার মনে হয় তোমরা এটা বুঝছো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো
এমসিকিউতে তো এগুলো কোনো ব্যাপারই না। এমসিকিউতে কি করবা? এমসিকিউতে তুমি তো খালি এমসিকিউতে এগুলো দেওয়াই থাকবে 5 আর -2। সো 5 আর -2 গুলো তুমি অপশন টেস্ট করে অ্যান্সার বের করে ফেলতে পারবা। এমসিকিউতে ক্যালকুলেটরে ডিরেক্ট বসাই দেওয়া যাবে এগুলো। এগুলো তো এমসিকিউতে এগুলা তোমাদেরকে বেসিক পড়াইছি। এটা ম্যাট্রিক্স নির্ণায়কের এসব এমসিকিউ আসবে না। ম্যাট্রিক্স নির্ণায়কের কি এমসিকিউ আসবে? ওই যে হারমিশিয়ান ম্যাট্রিক্স কাকে বলে, বি হারমিশিয়ান কাকে বলে, প্রতিসম কাকে বলে, বি প্রতিসম কাকে বলে, মনে পড়ে? প্রতিসম কি? a টু দি পাওয়ার t ইকুয়াল টু যদি a হয় প্রতিসম, মনে পড়ে? a টু দি পাওয়ার t ইকুয়াল টু যদি -a হয় তাহলে বি প্রতিসম। ভুলে গেছি স্যার, কখন না কখন পড়ছিলাম স্যার, সব ভুলে গেছি। আচ্ছা ওকে, এই যে তোমাদের স্টুডেন্টদের উপস্থিতি যে এত কম, কি পড়াবো? পড়ানোর জন্য তো একটা আগ্রহ মানে থাকতে হবে তোমাদেরও। তোমাদের যখন আগ্রহ দেখবো আমরা, তখন হচ্ছে যে তোমার টিচারদেরও পড়াতে ভালো লাগবে। তোমরা খুব টেকেন ফ্রম গ্র্যান্টেড হিসেবে নিয়ে ফেলছো আমার মনে হয়। মানে বেশিরভাগ স্টুডেন্টগুলো এখন পড়ালেখা করতে যাচ্ছে না, টেকেন ফ্রম গ্র্যান্টেড, বুঝো? মানে ঠিক আছে, ফ্রি ক্লাস দিচ্ছে, ফ্রি ক্লাস কি আর করব। আরে ক্লাস করার জন্য স্টুডেন্টরা পাগলা পাগলা হয়ে যায় তোমার অফলাইনে, কিন্তু তোমার এখানে অনলাইনের মধ্যে স্টুডেন্টরা দেখো না কি একটা অবস্থা, কয়েকজন মাত্র ক্লাস করে। এখন থেকে তোমাদের 28 ব্যাচের যদি উপস্থিতির অবস্থা এই অবস্থা হয়, তাহলে তোমরা কি করবা? তোমাদেরকে থেকে কি বা বিগ এক্সপেক্ট করবো আমরা? তোমার সত্যি কথা বলি, 27-এর এক্সপিরিয়েন্স এরকম ছিল না। আমার অদম্য ব্যাচ আসলে অনেক বেশি তোমার কি অ্যাক্টিভ। তারা সব সময় তোমার কি প্রশ্ন, মানে এই যে যদি বোঝানো হয় তারপর বলে যে জি স্যার বুঝছি, তারপর তারা সুন্দর সুন্দর করে তোমার কি রিপ্লাই দেয়, খুব তোমার কি থাকে, অ্যাটেন্টিভ থাকে। কিন্তু এখন 28 ব্যাচ থেকে ওই ধরনের আন্তরিকতা আসলে খুব একটা পাই নাই। আই এম রিয়েলি ভেরি সরি, বাট এটা হচ্ছে সত্যি কথা। তোমাদের অনেকের মধ্যে আমরা যতই আন্তরিকতা দেখাই না কেন, মাত্র 51 জন ক্লাস করতেছে। এটা কি কোনো মানে বললাম কি বলবো আর, আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। আরও অনেক বেশি হওয়া উচিত ছিল তোমার কি একটা ক্লাসের, কারণ এফআরবিপিতেই তো তোমার আমাদের 13,000 স্টুডেন্ট ছিল। কোথায় তারা? এখনও কেন শুরু করতেছেন আল্লাহ জানে। তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে বলি, আসলে যারা উপস্থিত আছো তাদেরকে কি বলবো, তোমরা তো ঠিকই আছো, যারা উপস্থিত আছো তারা তো ঠিকই আছো, তোমাদেরকে বলে লাভ কি? হয়তো যারা রেকর্ডেড করবে তাদেরকে বলবো অবশ্যই তোমার লাইভে করবা, অবশ্যই তোমার লাইভে করবা। এটাই ক্লাস, লাইভ করতে হবে ভাই, কিচ্ছু করার নেই। আচ্ছা যাই হোক, এখন এবার আসো এই যে সবচাইতে ইম্পর্ট্যান্ট, তোমাদের টোটাল ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে তোমার এটা, যে 3/3 আকারের বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স। 3/3 আকারের বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স। আচ্ছা, এটা জানার আগে তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে। ওরা আসে না, আমরা কি করব, কাউকে তো চিনি না। ঠিক আছে সিনহা, আমি রিয়েলি সরি। ঠিক আছে, আচ্ছা আর কি বলবো, এটা সবাই এখন ঘুরতে হয় স্যার, হচ্ছে না জিনিসটা, বুঝছে? আমার কষ্ট লাগতেছে অনেক, এত কম নিয়ে স্টুডেন্ট তোমার, খুব লাইভে তোমার এই একটা ব্যাচ এত কম স্টুডেন্ট নিয়ে ক্লাস নিচ্ছি, যে এই জন্য কষ্ট লাগতেছে মনে। দুষ্টামি করতেছি সব কথাবার্তা, কিন্তু পড়ালেখাটা কিন্তু চলে যাচ্ছে। 6 নম্বর লেকচার, বুঝতেছো? ম্যাট্রিক্সের এইটা পার্ট পড়লে ম্যাট্রিক্স শেষ, আর কিচ্ছু না ম্যাট্রিক্সের। এবং আজকে আমরা তোমার নির্ণায়কের গুণাবলীগুলো পড়ে ফেলবো। সো এইটার পরে নির্ণায়কের গুণাবলী পড়লে এরপর নির্ণায়কের খালি অঙ্ক, নির্ণায়কও শেষ। মানে 10 থেকে 11টা ক্লাস লাগবে, 11টা ক্লাসের মধ্যে সব শেষ হয়ে যাবে, আর 4টা-5টা ক্লাস মাত্র। তো তুমি বলো, একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে তোমাদের লাভ হয়েছে না? যারা করবে তাদের অনেক 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 বেশি লাভ হবে, যারা করবে না তাদের কথা বলে লাভ নেই আসলে। আপনার ক্লাস একটা দেখে বুঝে ফেলছি মাহাদি খান, আমি খুব স্লোলি আস্তে আস্তে পারফেক্টলি পড়াই দিই, টেনশন নাই। তাহলে এবার তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা আমি একটু লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে? এখানে লিখে দিচ্ছি একটা ম্যাট্রিক্স জানো, যার নাম হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। যার নাম কি? যার নাম হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমি লিখি এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর তুমি বলতে পারো যে স্যার আপনি হঠাৎ করে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কথা বললেন, এটার মানে কি? আপনি এখানে লিখলেন স্যার 3/3 আকারের বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স পড়াবেন, আপনি স্যার 2/2 আকারটা লাস্ট ক্লাসে পড়াইছিলেন, আপনি আজকে 3/3 পড়াবেন, খুব ভালো কথা। আপনি হঠাৎ করে স্যার আবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে চলে গেলেন কেন? দরকার আছে অবশ্যই। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আগে লিখি, হ্যাঁ, এই কালার দিয়ে লিখি। আচ্ছা, তার আগে একটু দুষ্টামি করি তোমাদের সাথে, দেখি আগে এটা কে কত ফাস্ট বলতে পারবা। অফলাইন এগুলো খুব মজা হয়, অনলাইনে কি বলবো আর, দেখি আমি বলি। হ্যাঁ, কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নির্ণয় করলে একজন ম্যাট্রিক্স পাওয়া যাবে। সবাই বলবো স্যার আমাদের মাথার উপর দিয়ে চলে গেল, আপনি বলে কি বললেন? আচ্ছা আরেকবার বলি, কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে একজন ম্যাট্রিক্স পাওয়া যাবে। কেউ কি
শুনে মুখস্থ করে আমার সাথে বলতে পারবা? এখন অনেকেই তোমার বলা শুরু করবে, হঠাৎ করে চিৎকার দিয়ে উঠবে, আশেপাশের আম্মু আম্মু আব্বু বলবে, কী রে তোর কী হইলো, তুই এভাবে চিৎকার কেন করতেছিস? দেখি আরেকবার বলি, কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যাবে। স্যার কি বললেন? আমি লিখে দিব, কিন্তু এটা তো একটা টাস্ক, আমি তো আর দেখতেছি না তোমরা বলতেছো নাকি। কিন্তু এরকম কি কেউ নাই যে আমার কথা শুনেই তোমার আবার রিপিট করে বলতে পারবা? অনেকে বলবে যে জি স্যার আমি পারবো আমি পারবো। কোন ম্যাট্রিক্সে সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যাবে। আসলে লিখি, বাদ দাও, অফলাইন এগুলো মজা হয় অনেক। কোন ম্যাট্রিক্সের সহগুণক, কোন ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে, কোন ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা, সহগুণকগুলো, কোন ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের, সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে, ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যাবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যাবে। আমার মনে হয় তোমরা আমার সাথে লিখে ফেলছো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যাবে। আচ্ছা, তাহলে কি লিখছি? একটা কথা, আমরা কথা একটা ম্যাট্রিক্সের সংজ্ঞা পড়ে ফেলছি আসলে, বুঝছো? কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যাবে। সো আমি একটা সংজ্ঞা লিখছি, কোনো ম্যাট্রিক্সের সহগুণক বের করে করে তার দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে। ওয়াও, এরশাদুল ইসলাম তো বলে ফেলছে, তাসনুয়া বলছে, জোস তো। রেতন স্যারে দিতে বলে না, আমি আচ্ছা ঠিক আছে, আমাকে হোয়াট ইজ দিস। এটা দেখে একদম ভয় পাইও না। তোমরা কি সহগুণক মনে নাই? সহগুণকের বেলায় যে প্লাস মাইনাস হিসাব করতে তো মনে আছে কথাটা? আল্লাহ ভুলে গেছো মনে হয় তোমরা? সহগুণকের বেলায় যে প্লাস মাইনাস হিসাব করতেই তো, সেটা কি তোমরা ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা তোমরা জাস্ট খালি আবার তো লিখে রাখো। আমরা ওই যে সহগুণক, সহগুণকের বেলায় মনে নাই 1 2 3 4 5 6 7 8 9 যদি এরকম থাকতো, তাহলে সহগুণকের বেলায় প্রত্যেকটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম করে করে তোমার সহগুণক নির্ণয় করতাম না আমরা। আশা করি তোমাদের সহগুণক মনে আছে, সেই সহগুণক নির্ণয় করতে হবে। সো তাইলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সংজ্ঞাটা লিখছি, কোনো ম্যাট্রিক্সের তুমি যদি সহগুণক নির্ণয় করো, যেমন এই যে এই ম্যাট্রিক্সের সহগুণক যদি নির্ণয় করো, সহগুণকগুলো দ্বারা যে একটা গঠিত ম্যাট্রিক্স হবে তার যদি তুমি ট্রান্সপোজ করো, তাহলে তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবা। তুমি বলতে পারো আমাকে, স্যার আপনি তো 3/3 আকারের বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স পড়াচ্ছেন, আপনি তো আমাদেরকে 3/3 আকারের বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স পড়াচ্ছেন, তো আপনি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেন লিখছেন? শুনো তোমরা, কোনো 3/3 আকারের তুমি যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাও, তো তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের যে সূত্র হবে সেই সূত্রটা হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। আর তোমরা বলবো স্যার আপনি কি বলতেছেন, একটু আস্তে আস্তে বলেন, ঠিকভাবে বলেন, সব আমরা স্যার বুঝবো, একটু আপনি আস্তে আস্তে বলেন যে একটু কী বলতে চাচ্ছেন আপনি। একটু দেখো, একটা 3/3 আকারের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার যে সূত্রটা, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। অনেকে বলবে স্যার আপনি তো লিখছেন এডিজে, স্যার এডিজে তো অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ না না বাবা, এটা অ্যাডজেক্টিভ হবে না, এটা হবে অ্যাডজয়েন্ট। কি হবে? অ্যাডজয়েন্ট। আরেকবার, এডিজি দিকে অ্যাডজয়েন্ট, এই যে ইংরেজিতে লিখলে অ্যাডজয়েন্ট, এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওকে, সো অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, তুমি যখন এই কাজটা করবা তখন তুমি একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাবা। তো তোমরা সবাই দেখে আমার সাথে একটু সূত্রটা বলো তো। তোমরা জাস্ট খালি বলবা, লেখার দরকার নেই, আমি মনে মনে বুঝবো যে তোমরা বলছো। বলো এ ইনভার্স ইকুয়াল টু, বলছো আরেকবার, এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। আচ্ছা আরেকবার, এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। বলছো তোমরা? ভরসা রাখিও, বলিও কিন্তু, ঠিক আছে?
বলিও, তাহলে মুখস্থ হবে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তো আসো আগে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করব, এরপরে ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করব, ভাগ দিয়ে দিব, এই ইনভার্স চলে আসবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ নির্ণয় করতে হবে না? তাহলে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করবে এই যে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। তো এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেমনে নির্ণয় করবা? কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করবা। আসো আমরা আগে সহগুণক নির্ণয় করি, আসো আগে আমরা সহগুণক নির্ণয় করি। তোমাদের মনে আছে আশা করি, এটাকে কি বলে? A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, ঠিক আছে? সো এই যে প্রথম উপাদানটা 1, এটাকে A11 বলা যাবে না? তাহলে আমরা যদি বলি A11 অথবা A11 অথবা 1 এর সহগুণক, কথা বুঝিও তোমরা। এই 1 উপাদানটা যেই কথা, এই A11টা একই কথা, সেম জিনিস কিন্তু তোমরা, ঠিক আছে? তাহলে বলো তো এই যে 9 কি? 9 হচ্ছে 33, তাহলে 7 কি? 7 হচ্ছে 23। মনে নাই 2 নম্বর সারি 3 নম্বর কলামের, 2 নম্বর সারি 3 নম্বর কলামের উপাদানই তো 7, এটা আর কি। তাহলে A11 যেই কথা, এই প্রথম 1টা একই কথা। A11 অথবা 1 এর সহগুণক, প্রত্যেকটার সহগুণক নির্ণয় করতে হবে। তাহলে সহগুণকের বেলায় কি হিসাব করে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে? একের উপরে কি পড়ছে? প্লাস। তো তাহলে প্রথমে আমরা শুরু থেকে আর প্লাস দিব না, বুঝছো তো তোমরা? তাহলে এককে বললে একের কলাম বাদ, একের কি বাদ? সারি বাদ। আমরা একটা কাজ করব একটু সংক্ষেপে করার জন্য, কলাম বাদ সারি বাদ হইলে সহগুণক আছে করে মনে পড়তেছে তোমাদের? এই যে 6 নং কত? 54, একসাথে আমরা গুণ করে দিব। 6 নং 54 বিয়োগ 7 8 কত? 56। সহগুণক পড়াইছি আমি, আর পড়াবো না, এটা তাও তো করাই দিলাম। 54 থেকে 56 গেলে কত? -2। এই যে দেখো A11 বা একের সহগুণক আসলো -2। এবার আমরা 2 এর সহগুণক বের করব। 2 কে A12, তাহলে A12 অথবা 2 এর সহগুণক বলো তো। 2 এর উপরে মাইনাস পড়ছে, সামনে মাইনাস দিয়ে দিবা, বাস শেষ, আর কোনো কথা নাই। এবার 2 এর কলাম বাদ, 2 এর সারি বাদ, তাহলে কি 4 নং 36 মাইনাস 5 7 35 লিখলাম। তোমরা কি বুঝতে পারছো কত সহজ হইতে পারে? তো তাহলে বলো তো 36 থেকে 35 গেলে 1, সামনে আছে মাইনাস, তাহলে এখানে হবে -1। ওকে, আচ্ছা। এবার 3 কে A13, তো লিখবো A13 অথবা 3 এর সহগুণক। যারা বুদ্ধিমান, যারা একটু ফাস্ট করবে, তারা আমার আগেই করে ফেলতে পারবে, ঠিক আছে? ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক, আল্লাহ, ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক। ওই যে নির্ণায়কের ইংরেজি ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, চ্যাপ্টারের নাম ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক। আচ্ছা A13, তাহলে A13 বা 3 এর সহগুণক। 3 এর উপরে কি আছে? প্লাস। প্লাস কি আর দেওয়ার দরকার আছে? দেওয়ার দরকার নাই। তাহলে 3 এর কি বাদ? 3 এর কলাম বাদ, 3 এর সারি বাদ। 4 8 32 মাইনাস 5 6 30, 5 6 30, 30 থেকে 32 গেলে কত? 2 আসবে, গেল। এরকম করে বুঝছো, প্রত্যেকটা নির্ণয় করতে হবে। 4। এবার আসো A21, তাহলে A21 অথবা 4, এই যে 4 এর সহগুণক হচ্ছে, 4 এর উপরে মাইনাস আসছে, সামনে মাইনাস দিবা। তারপরে এবার 4 এর সারি বাদ, 4 এর কলাম বাদ, 9 2 18 মাইনাস 3 8 24, 8 3 3 8 24। তো তাহলে বলো তো 18 থেকে 24 গেলে -6, মাইনাসে মাইনাসে +6, ঠিক আছে? আচ্ছা, গেল। এবার হচ্ছে 6 কে 6 হচ্ছে 22, তাহলে A22 অথবা 6 এর সহগুণক। 6 এর উপরে প্লাস দেওয়ার আর দরকার নাই, তাহলে 6 এর সারি বাদ, 6 এর কলাম বাদ। ওকে, 9 একে 9 বিয়োগ 3 5 15, 9 কে 9 বিয়োগ 3 5 15, তাহলে 9 থেকে 15 গেলে কত? -6। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? আশা করি বুঝে গেছো সবাই। একদম সহজ, একদম সহজ, একদম সহজ। আচ্ছা, তো তাইলে এবার 6 গেল, এবার 7। তো তাহলে আমি এখান থেকে এখানে লিখতেছি। ওকে, তাহলে 7 কে 7 হচ্ছে A23, তাহলে A23 অথবা 7 এর সহগুণক।
A23 অথবা 7-এর সহগুণক। তাহলে 7-এর সহগুণক, 7-এর উপরে মাইনাস আছে, সামনে একটা মাইনাস দিবা, ব্র্যাকেট দিবা। তাহলে 7-এর সারি বাদ, 7-এর কলাম বাদ, 8 একে 8, 8 একে 8 মাইনাস 5 দুগুণা 10। বুঝছো তোমরা? এই যে 8 একে 8 মাইনাস 5 দুগুণা 10, 8 থেকে 10 গেলে কত? -2, মাইনাসে মাইনাসে +2। ঠিক আছে? আচ্ছা, এবার A23 এর পরে কে আছে বলো তো? A31। তাহলে A31 অথবা A31 অথবা 5-এর সহগুণক কি? 5-এর উপরে প্লাস, তাহলে একটা প্লাস দিতে হবে, আর প্লাস তো দেওয়ার দরকার নাই। তাহলে 5-এর কি বাদ? 5-এর সারি বাদ, 5-এর কলাম বাদ। 7 দুগুণা কত? 14। 7 দুগুণা 14, 7 দুগুণা 14 মাইনাস 3 6 18, 3 6 18, তাহলে -4 হবে। ঠিক আছে না? এই 3 6 18 যে জানো, 6 একে 6, 6 দুগুণা 12, 3 6 18। অনেক জোস। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই বুঝে যাচ্ছে এগুলা। A31 এর পরে আর কি বাকি আছে? এবার আর 2টা বাকি আছে, আর অল্প কাজ। এই যে 8 নাম্বার, এই 8 বাকি আছে। এটা কে? এটা হচ্ছে A32। তাহলে A32 অথবা 8-এর সহগুণক। আমাকে বলো 8-এর উপরে কি? মাইনাস, সুন্দর করে মাইনাস দিবা ব্র্যাকেট, তারপরে 8-এর সারি বাদ, 8-এর কলাম বাদ। 7 একে 7 মাইনাস 3 4 12, 7 থেকে 12 গেলে -5, আরেকবার 7 থেকে 12 গেলে -5, মাইনাসে মাইনাসে +5। ওকে গেল। এবার লাস্ট একটা বাকি 9, 9 কে A33। তাহলে A33 অথবা 9-এর সহগুণক হবে, 9-এর উপরে আসছে প্লাস, তাহলে আর প্লাস দেওয়ার দরকার নাই। 9-এর সারি বাদ, 9-এর কলাম বাদ। 6 একে 6 মাইনাস 4 দুগুণা 8, 4 দুগুণা কত? 8। সো তাইলে এখান থেকে কি লেখা যাবে? সুন্দর মতন করে এটাকে বাদ দিই, সুন্দর মতন করে 6 থেকে 8 গেলে বোঝা যাচ্ছে -2। দেখো প্রত্যেকটা উপাদানের আমি সহগুণক বের করে ফেলছি। এই কাজটাই কষ্ট করে করতে হবে, প্রতিটা উপাদানের সহগুণক নির্ণয় করতে হবে। হ্যালো, আমি ক্লাসে আছি, ক্লাস, জি 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 ক্লাস নিচ্ছি। ওকে ওকে, তো এই যে কি বলবো এখন, দাঁড়াও, ওকে 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 ওকে, আচ্ছা ঠিক আছে। সো প্রত্যেকটা উপাদানের তোমার সহগুণক নির্ণয় করে ফেলছি, ঠিক না? এবার দেখো, মনোযোগ দিতে হবে, নাহলে বুঝবা না কি বলছি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স। আগে বলো, সহগুণক নির্ণয় করে পর্যন্ত আমরা তো করছি, সহগুণক নির্ণয় করছি, নির্ণয় করে ওই সহগুণকগুলো দ্বারা একটা গঠিত ম্যাট্রিক্স করতে হবে। কি? এই যে দেখো, আমি একটা নাম দিই, সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের নাম দিব। আচ্ছা, নাম ধরো, নাম নাও দিতে পারবা, নাম না দিয়ে তুমি এমনিও করতে পারবা। তো তাহলে দেখো তো, একের, এই যে একের সহগুণক -2, তাহলে একের স্থলে লিখবা -2, মনোযোগ দিও। 2, এই যে 2-এর সহগুণক হচ্ছে -1, তাহলে 2-এর স্থলে লিখবা -1। আবার 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 3, এই যে 3-এর সহগুণক 2, তাহলে 3-এর স্থলে লিখবা 2। বুঝছো? তো তাইলে এই যে 4-এর স্থলে লিখবা 6, 6-এর স্থলে লিখবা, এই যে 6-এর স্থলে লিখবা -6। যেই জায়গায় আছে ওর জায়গাতে ওর সহগুণকটা লিখতেছি। তো তাহলে 7-এর সহগুণক, 7 এই জায়গাতে আছে, 7-এর সহগুণক 2 লিখলাম এই জায়গাতেই 2। 5 হচ্ছে -4, তারপরে 8-এরটা হচ্ছে যে 5, তারপরে 9-এরটা হচ্ছে তোমার -2। এই যে দেখো কি করছি আমরা, কোনো ম্যাট্রিক্সের, কোনো ম্যাট্রিক্স মানে এই ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করি, আমরা গঠিত ম্যাট্রিক্স করছি, গঠিত ম্যাট্রিক্সের কি করব? এবার ট্রান্সপোজ করব। তাহলে এইটার তুমি যদি ট্রান্সপোজ করো, মানে এটাকে তুমি যদি একটা নাম দিতে পারো চাইলে, আসলে ধরো বি নাম দিলে, এই ম্যাট্রিক্সের নাম দিলে বি, তাহলে বি এর ট্রান্সপোজ কি হবে? বি এর ট্রান্সপোজ কি হবে? বুঝছো তো তোমরা? মানে সহগুণকগুলো দ্বারা যে গঠিত ম্যাট্রিক্স বানাইছি তার আমরা ট্রান্সপোজ করলাম, সেই ম্যাট্রিক্সটাকে একটা জাস্ট আল্লাহর রাস্তে বি নাম দিছি। এখন তোমার নাম যদি তোমার শোভন হয়, তাহলে তুমি এস দিবা, তোমার ইচ্ছা, কোনো অসুবিধা নেই। তোমার নাম যদি তোমার যা ইচ্ছা হইতে পারে, এখানে দেখতেছি শিহাব হইলে তাও এস দিবা। যদি তোমার নাম হয় মৌ, তাহলে এম দিবা।
তারপরে তোমার m এর পাওয়ার টি দিবা, কোনো অসুবিধা নেই, মানে দুষ্টামি করতে যাও। তাহলে আমি বি দিছি আর কি। তাহলে বি টু দি পাওয়ার টি মানে কি ট্রান্সপোজ, তাহলে ট্রান্সপোজ মনে আছে সারি যাবে কলামে, তাহলে এই যে সারি -2 -1 আর এই যে 2 দেখছো সারিটা কলামে আনছে। তারপরে এই যে সারিটা 6 -6 আর হচ্ছে 2 দেখছো কলামে আনছি। আবার এই যে -4 এই যে 5 আর এই যে -2 আনছি কলামে। তুমি কি ট্রান্সপোজ পেয়ে গেছো না? যেটা পাইছো সেটাই হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, যেটা পাইছো এইটাই হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে পুরোটা আরেকবার বলি, অনেক বড় ম্যাথ তো 4 নাম্বার দিয়ে আসবে, এমনি আসবে। তাহলে আরেকবার পুরোটা বলি, তোমাকে একটা ম্যাট্রিক্স দিবে, তার ইনভার্স বের করতে বলবে। আরেকবার তোমাকে একটা ম্যাট্রিক্স দিবে, তার ইনভার্স বের করতে বলবে। এটা 3x3 আকার, তুমি সুন্দর করে প্রথমে লিখবা যে আমরা জানি আজা মানে বুঝো, আজা মানে আজা মানে আমরা জানি এ ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ। তো তাহলে অ্যাডজয়েন্ট কি? এবার অ্যাডজয়েন্ট হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করবা। তোমার যেটা দিছে ওই ম্যাট্রিক্সে তুমি সহগুণকগুলো নির্ণয় করছো, সেই সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স বানাইছো, সেই গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করছো, ট্রান্সপোজ করলে যেটা পাইছো সেটাই হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট অফ এ। এটাই অ্যাডজয়েন্ট এ, মানে বি টু দি পাওয়ার টি যেই কথা অ্যাডজয়েন্টে একই কথা। বুঝছো তোমরা কথাটা? যে ম্যাট্রিক্সটা পাইছো এটাই অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এবার আমরা কি ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করছি? এখনো করি নাই। তো আমরা এখন ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করব। ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করে আসো। ডিটারমিনেন্ট অফ এ কি দেখি এখান দিয়ে করি। তাহলে এই যে মানে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, ডিটারমিনেন্ট আর কিচ্ছু না, ডিটারমিনেন্ট অফ এ মানে এই যে দেখো এটাকে দেখো ম্যাট্রিক্স ছিল, এটাকে এবার নির্ণায়কের মাধ্যমে লিখতেছি 1 2 3 1 2 3 4 7 4 6 7 4 6 7 4 6 7 5 8 9 5 8 9। ভাই এটা নির্ণায়ক করবা আর কি, এককে নিবা, এককে নিলে মনে নির্ণায়ক, এককে নিলে তার কলাম বাদ তার সারি বাদ, এককে নিলে কলাম বাদ সারি বাদ। 6 নং 54 মাইনাস 7 8 56। প্রথমটা তুমি যদি প্লাস নাও, আল্লাহ সব শিখাইছি তোমাদেরকে, প্রথমটা যদি প্লাস নাও পরেরটা কি নিবা? মাইনাস নিবা, ঠিক আছে? তাইলে আমি নিচে লিখতেছি নাকি? কোথায় লিখবো? জায়গাও তো নাই। 2 কে নিবা, 2 এর কলাম বাদ 2 এর সারি বাদ। তাহলে কি করবা? 4 নং 36 মাইনাস 5 7 35, ঠিক আছে? প্রথমটা বলছিলাম তোমাদেরকে প্লাস নিবা, পরেরটা মাইনাস নিবা, পরেরটা আবার কি নিবা? পরেরটা আবার প্লাস নিবা, প্লাস 3 নিবা। তাহলে 3 নিলে 3 এর কলাম বাদ 3 এর সারি বাদ। তাহলে 4 8 32 মাইনাস 5 6 30। তোমরা কি বুঝতে পারছো? সবগুলো এটা শিখাইছি না? এটা 32 লিখছি, 32 সুন্দর করে লিখি একটু 32, এই যে 3 2। আশা করি বুঝছো তোমরা, ঠিক আছে? প্রসেস করতে গেলে আমার ভুল তো হবে 100%। জি না এরশাদুল, তুমি প্রথমে যদি হার মেনে যাও যে তোমার ভুল হবে, তাহলে তো ভুল হবে ভাই। এগুলো তো সহজ অঙ্ক, এগুলোর মতো ফালতু অঙ্ক আর মাত্র ইন্টারে উঠছো। তোমার ইন্টারের সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়, সবচেয়ে সহজ। ম্যাট্রিক্স নির্ণয় করার পরে যখন তুমি অন্যান্য চ্যাপ্টারগুলো করবা, খুব সহজেই এটা স্বীকার করে নিবা যে বাবা ম্যাট্রিক্স নির্ণয়ের মতো সহজ চ্যাপ্টার আর পৃথিবীতেও নাই, ঠিক আছে? এটা ধৈর্য ধরলেই বুঝে যাবা। আচ্ছা, তো তাহলে এখানে লিখতেছি দেখো, তাহলে 1 আছে 54 থেকে 56 গেলে -2। আমি আরো কত স্লো করে দিচ্ছি, -2। 36 থেকে 35 গেলে 1 প্লাস 3, 32 থেকে 30 গেলে 2। তো তাইলে এখানে কত? -2, এখানে -2 প্লাস কত? 6, 3 দুগুণা 6। তাহলে -2 মানে যে -4, 6 থেকে 4 গেলে কত? 2। এই যে নির্ণায়কের ভ্যালু চলে আসছে 2, নির্ণায়কের ভ্যালু আসছে কি 2, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে। তো তাইলে এবার আমরা আমাদের আনসারটা নির্ণয় করে ফেলবো সুন্দর মতন করে। তাহলে আমরা আবার এই কালারে ফেরত যাই। তো সুতরাং এ ইনভার্স ইকুয়াল টু, আমি কি বলছিলাম? এ ইনভার্স ইকুয়াল টু কি? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, ঠিক আছে? সো অ্যাডজয়েন্ট অফ এ, মনোযোগ দিও তাইলে বুঝে যাবা। তো তাইলে অ্যাডজয়েন্ট অফ কি? এই যে এটাই অ্যাডজয়েন্ট অফ এ না, এইটাই ম্যাট্রিক্সটা না? তো পুরো ম্যাট্রিক্সটা লিখতেছি আমি, দেখো -2 6 -4, তারপর -1, তারপরে -6, তারপরে 5। হ্যাঁ, অ্যাডজয়েন্ট অফ এ 2 2 2 2
-2, ঠিক আছে। অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই কি ছিল, ডিভাইডেড বাই ছিল ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এর মান কত 2। তো তাহলে দেখো যেটা আসছে এটাই কিন্তু তোমার অ্যান্সার, শেষ, নির্ণয় হয়ে গেছে। কিন্তু এটাকে একটু সুন্দর করে লিখি না আমরা, সুন্দর করে লিখি কি, এটা হাফ না, হাফটাকে সুন্দর করে সামনে লেখা যায় না, সো আমরা ইচ্ছা করে এটাকে এভাবে লিখি না, মানে এই হাফটাকে কি লিখি আমরা সামনে লিখি, এই সুন্দর মতন করে এখানে আমরা লিখব হাফ। তো তুমি যদি চাও এই হাফটা আবার গুণ করতে পারবা, তুমি যদি চাও এই হাফটা আবার গুণ করতে পারবা, গুণ করে আবার তুমি আরেকটা লাইনটা লিখতে পারবা। কিন্তু আমার মনে হচ্ছে না কোনো প্রয়োজন আছে, যেটা আসছে সুন্দর মতন করে তাকে আনসার বলে দিবা। তাহলে অবশ্যই আমি পুরো জিনিসটা 100তে 100% আবার রিপিট করব, রিপিট না করলে হবে না, রিপিট করলে তোমরা আরও পারফেক্টলি সব কিছু বুঝে যাবা, কোনো টেনশন নাই। আচ্ছা, তো তাইলে আসো একটা কাজ করে আমরা পুরো জিনিসটা একবার রিপিট করি তোমাদেরকে। এটা 4 নাম্বার দিয়ে আসবে, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব সহজ ছিল কিন্তু আপনার কাছে পড়লে সব সহজ। এই যে রিক চৌধুরী, এরকম করে বলতে হবে যে স্যার আপনি খুব সুন্দর করে বুঝাইছেন। আপনারা যদি না বলেন আমরা ইন্সপায়ার কেমনে হব, আমরা ইন্সপায়ার না হলে আমাদেরকে ক্লাস নিতে ইচ্ছা করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকবার বলি, পুরো জিনিসটা বলি। আমরা 3/3 আকারের ইনভার্স ম্যাট্রিক্স এটা পড়তেছি, এটা বলতেছি মোস্ট ইম্পর্টেন্ট 4 নাম্বার দিয়ে আসেই আসে। তোমাকে একটা ম্যাট্রিক্স দিবে, তার ইনভার্স বের করতে হবে। তারপরে তুমি এই ইনভার্সের একটা সূত্র আছে, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ। আচ্ছা, এখন এই অ্যাডজয়েন্ট অফ এ সেটা কি, সেটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সেই সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ হবে সেটাই হবে অ্যাডজয়েন্ট অফ এ। সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করি, সারি যাবে কলামে, কলাম যাবে সারিতে, ট্রান্সপোজ করলে যেটা পাবো সেটা হবে অ্যাডজয়েন্ট অফ এ। গেল। তো তাইলে আমরা তো ডিটারমিনেন্ট অফ এ এখনো জানি না, ডিটারমিনেন্ট মানে হচ্ছে নির্ণায়ক, তাহলে এই ম্যাট্রিক্সেরই তুমি নির্ণায়কের মান নির্ণয় করবা। তো তাহলে এই ইনভার্স কি হবে, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, শেষ। দেখি এবার বলো তোমরা বুঝছো নাকি। সানিয়া নিঝুম, তোমরা কি সবাই বুঝছো? স্যার অনেক ভালো বুঝছি, ওয়াও চমৎকার, জি স্যার বুঝছি সব, থ্যাংক ইউ স্যার। সিনহা রহমান, তিশা জেসওয়াল, থ্যাংক ইউ স্যার। কই আমাদের বাকি আর কোথায়, এত কষ্ট করে এতগুলো বুঝাইলাম, সব কিছু ফ্রিতে তোমার এখন তো চলতেছে, কোর্সে তো অনেক এনরোল করো নাই, এই যে ফ্রিতে এত কষ্ট করতেছি, তোমরা যদি একটু সুন্দর করে লেখো। এই যে লেখছে একজন হায়ার ম্যাথ নিতে একটু ভয় হচ্ছিল কিন্তু আপনি আছেন, কোনো টেনশন নাই। আহা হা, কি দারুণ কথাবার্তা, এরকম কথাবার্তা বললে তো মনে হয় যে এখনই যে সমান তালে খালি পড়াই আর পড়াই। ভেরি গুড, এরকম করে কমেন্ট করতে হবে। হাউ ইজ জোশ স্যার, হাউ ইজ জোশ এটা তোমার স্যারের কি জানি বলো ওর নাম, শাহজাহান স্যারের হচ্ছে তোমার ডায়লগ, এটা আমার ডায়লগ না ভাই। আমার জোশ অল টাইম ভালো আছে, তোমাদের জোশ কিরকম সেটা হচ্ছে জানার কথা, ঠিক আছে। হাউ ইজ দ্য জোশ স্যার বলে স্যার এইচএসসিতে কেন বলে পড়তে পড়তে জান চলে যায়, সেটা বেশিক্ষণ না, তুমি 4-5 মাস অমিত অপেক্ষা করো, সেটা তুমি বুঝে যাবা যে এইচএসসিতে কী অবস্থা। এইচএসসি মাত্র শুরু হয়েছে, আল্লাহ এইচএসসি কত বড় জানো, বেশি পেইন তোমার, মানে ফার্স্ট পেপার ম্যাথ যে এত বেশি। এই যে 1 তারিখ থেকে আমাদের কিন্তু কোর্স শুরু হয়ে যাচ্ছে, তোমার রিফাত ক্লাস নিচ্ছে, আমি তো অলরেডি তোমার এখানে ম্যাট্রিক্স 10 পড়াই ফেলতেছি, তোমাদের ম্যাট্রিক্স 10 শেষ হয়ে যাবে, বাকি ও তোমার সরলরেখা শুরু করে দিবে মেবি। তো তাহলে দেখো সব শেষ হয়ে যাবে খুব দ্রুত, কিন্তু তোমাদেরকে পড়তে হবে, তোমাদেরকে আসতে হবে, তোমাদেরকে একটু সিরিয়াস হইতে হবে ভাই, প্লিজ তোমরা একটু সিরিয়াস হও। আমি অনেক এক্সপিরিয়েন্সড একটা মানুষ, মানে এই ম্যাথমেটিক্সের জগতে, সত্যি কথা। ইভেনচুয়ালি আমার এইচএসসি 2009, তো রিফাত তোমার 2012-তে, রিফাতও আমার জুনিয়র। এখানে আরএমএইচে যারা আছে সবাই আমার জুনিয়র আসলে। নিয়াজ মোর্শেদের এইচএসসি মেবি 13-তে, তারপর তোমার 13-তে বা 12-তে হবে, তারপর হচ্ছে তোমার এখানে কেউ আমার থেকে সিনিয়র না, বুঝছো। পুরো আরএমএইচ প্যানেলে যারা আছে সবচেয়ে সিনিয়র আমি আসলে। হাসানের নাম তো 2015-তে এইচএসসি। সো যেটা বলতেছি, আমি অ্যাডমিশন সমানে পড়াইছি, আমি অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে কান্না করতে দেখছি, আমি এইচএসসিতে স্টুডেন্টরা খারাপ করলে তাদেরকে কান্না করতে দেখছি, তারা ভালো করে তোমার বুয়েটে চুয়েটে বিভিন্ন জায়গায় যে চলে যেত অ্যাডমিশন আমার স্টুডেন্টগুলো, তাদের হাসি দেখছি আমি অনেকের দুঃখও দেখছি, আমি অনেকের হাসিও দেখছি। সো আমি তোমাদেরকে যেটা বলতেছি, এখন থেকে তোমরা যদি একটু সিরিয়াস না হও, তোমরা আসলেই তোমার কি পেইনে পড়ে যাবা। আর কি বলবো, এটা তোমরা পরে বুঝবা আমার কথাটার মানে, ঠিক আছে। তো এই অঙ্কটার মতো সহজ অঙ্ক কিচ্ছু নাই, আমরা যেহেতু বুঝাইছি সময় লাগছে, এমনি তোমরা করতে দেখবা হাতের তুড়িতে হয়ে যাবে। কিন্তু তোমরা যদি একটা প্লাস মাইনাসে ভুল করো,
এটাই সবচেয়ে বেশি সমস্যা হয়। একটা প্লাস মাইনাসে ভুল করলে একদম শেষ পুরো অঙ্ক জায়গাতে। তুমি একটা যদি এখানে কোনো তোমার প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস আসে, শেষ। সো সহগুণক নির্ণয় করতে জানতে হবে, সহগুণক পারফেক্টলি নির্ণয় করতে জানতে হবে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য এই দুইটা অঙ্ক তোমরা HW করবা, এবং তোমরা একদম সেম অঙ্ক, একদম মানে কি বুঝতে পারতো, প্রসেস তো একদম সেম। আমি ইভেনচুয়ালি উত্তর সহ লিখে দিছি, তোমরা এটা তাড়াতাড়ি স্ক্রিনশট নাও। স্যার কখন যে 50 মিনিট হয়ে গেল বুঝলামই না। শিয়া ভাই তো ভেরি গুড, ফুট করে দেখবো টাইম চলে যাবে। একটা কথা বলবো, রাইসান রাজবীর ভাই বলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তোমাদের তো প্র্যাকটিস করতে হবেই। কমেন্ট পড়লেন না স্যার, প্রতিদিনই ক্লাস করি। জাহিদুল ইসলাম, কি বলো কমেন্ট পড়লাম না? এই যে কমেন্ট পড়লাম, তারপর দেখি কি লিখছো তুমি, বাট আজ ফার্স্ট টাইম কমেন্ট করলাম। ও আচ্ছা ঠিক আছে, তোমরা এই দুইটা তাড়াতাড়ি একটু তুলো তো, তাড়াতাড়ি তুলে তোমরা HW করবা। আমার রেগুলার স্টুডেন্ট তোমরা, তোমাদের একটা নাম দিব। আমি কি নাম দিব ভাবছি জানো? আমি তোমাদের দুর্বার নাম দিব ভাবতেছিলাম, পরে সেদিন তোমাদের কয়েকটা নাম দিছো না, দুর্বার, অনির্বাণ একজন বলছে, অনির্বাণ, তারপর হচ্ছে দুর্বার, তারপর হচ্ছে তোমার দিয়ে অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমার দুরন্ত, তো দিয়ে কোনো একটা নাম তোমাদেরকে দিব, দেখি এবার, এই আর কি। আশা করি তোমরা তুলে ফেলছো। স্যার আপনার ক্লাস করলে আল্লাহ একটা ভাই বাসে। থ্যাংক ইউ মিরাজ। হায়ার ম্যাথে সব দেখবা চ্যাপ্টার, তোমরা আমার 10টা চ্যাপ্টারই পাবা। যারা আমার কোর্সের মধ্যে এনরোল করে ফেলছে অলরেডি, তো প্রায় 500-র কাছাকাছি এনরোল করছে স্টুডেন্ট। সো আমারও ক্লাস আছে, রিফাতেরও ক্লাস আছে, রিফাতেরও 10টা চ্যাপ্টার পাবা, আমারও 10টা চ্যাপ্টার পাবা। যার যেটা ইচ্ছা সে সেটা করবা, বাস শেষ, তোমাদের পুরো চ্যাপ্টার সিলেবাস একদম শেষ হয়ে যাবে। শুরুতেই যেহেতু তুমি আর্কাইভ সব পেয়ে যাবা, কানজি করে ফেলতে পারবে ইনশাল্লাহ। আমি ত্রিকোণমিতিটাকে যে কীভাবে পড়াইছে, ইউটিউবে সব দিয়ে দিছে, সেই ত্রিকোণমিতিটা আল্লাহর রাস্তায় একবার যদি কেউ করো, হ্যাঁ আমার ফ্যান হয়ে যাবা তোমরা। যাই হোক চেষ্টা করতেছি, বাট ত্রিকোণমিতি করিও, ঠিক আছে? আচ্ছা, এটা অনেক ভালো লাগে, কারণ পরে ভুল হলে যাতে বুঝতে পারি। হ্যাঁ এই যে আনসার লিখে দিয়েছি, বাস ভেজাল শেষ, তোমরা নিজেরা করবা। আই হোপ পারবা তোমরা, ঠিক আছে? দুরন্ত বলছিলেন, দুর্বার বেস্ট হবে, দুর্বারটাও সুন্দর। আমি সবসময় বলবো যে আমার দুর্বার 28 কেমন আছো তোমরা, আমার দুরন্ত 28 কেমন আছো তোমরা। দুরন্ত 28 বা দুর্বার 28, এই দুটো থেকে একটা চুজ করে ফেলবো, দুর্বার 28। এটা আমার পার্সোনাল ব্যাচের নাম, জাস্ট, আর কিচ্ছু না, ঠিক আছে? আচ্ছা, এটা আশা করি তোমরা পারবা। এরপরে আমরা এখন যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে নির্ণায়কের গুণাবলী। নির্ণায়কের গুণাবলী খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট। নির্ণায়কের 8টা গুণাবলী আছে। আচ্ছা আরেকবার, নির্ণায়কের 8টা গুণাবলী আছে। কয়টা গুণাবলী? 8টা গুণাবলী। ওকে, না মিলে তারপর কি করব? স্যার এগুলো যদি অ্যান্সার না মিলে, সিনহা তোমার যদি অ্যান্সার না মিলে, মানে তুমি ভুল করছো, তুমি রিচেক মারবা, রিচেক করতে করতে দেখবে অ্যান্সার ঠিকই চলে আসবে। আমি যে প্রসেস পড়াইছি সেই প্রসেস অনুযায়ী বরাবর তুমি সহগুণক নির্ণয় করবা, সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স বানাবা, তারপর তার ট্রান্সপোজ করবা, ট্রান্সপোজ করলে তোমার অ্যাডজয়েন্ট চলে আসবে, ডিটারমিনেন্ট নির্ণয় করবা, বাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, দুর্বার 28, হ্যাঁ দুর্বার 28, এটাই তাহলে আজকে, এটাই, আর কোনো কথা চিন্তা করে লাভ নাই। দুর্বার 28, দুর্বার। তাহলে আমার HSC 28 ব্যাচের নাম এটাই তাহলে দিব, দুর্বার 28। স্যার দিয়ে দেন না আজকে একটা নাম, ঠিক আছে? তাহলে এটাই দুর্বার, নাকি? দুর্বার 28, পাও সুন্দর নাম কিন্তু আপনাদের, ঠিক আছে? থাক তাহলে এটা। ওকে, তাইলে আমরা নির্ণায়কের গুণাবলী পড়বো, কিন্তু তার আগে তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা একটা কথা বলবা। আচ্ছা, একটা নির্ণায়ক তোমাদেরকে করেছিলাম যখন 1 2 3 4 5 6 7 8 9, মনে আছে? এই নির্ণায়কের উত্তর যে শূন্য হয়, মনে পড়ে যে নির্ণায়কের উত্তর যে শূন্য হয়, এটা দিয়ে তোমাদেরকে কিন্তু শুরু করছিলাম যে একটা 3/3 আকারের নির্ণায়কের মান নির্ণয় করা। আচ্ছা ঠিক আছে, এটা এখন আবার কাজে লাগবে, মনে রাখিও। হ্যাঁ, দুর্বার থেকে দুর্বল হয়ে যায়, এটা তো একটা ভালো কথা বলছো, দুর্বার থেকে দুর্বল। না, দুর্বল হওয়া যাবে না, দুর্বার। আচ্ছা আমাকে আর একটু সময় দাও, আমি দুর্বার এসে সুন্দর লাগছে নাম, অন্য কোনো একটা নাম না হলে আমরা চিন্তা করবো, ঠিক আছে? আচ্ছা, দুর্বার মানে দুরন্ত, 28 দেওয়া যায় ভাই, দুরন্তটাও সুন্দর, কিন্তু দুরন্ত 28। দুর্বার দুর্বল অনেকটা সিমিলার, তো মানুষ ট্রোল করতে পারে। আবার মানুষের তো কাজ হচ্ছে তোমার কি খালি ট্রোল করা,
এই জন্য আমার মনে হয় দুর্বার থেকে দুরন্তটাও ভালো হবে। আর কোনো কথাবার্তা নেই, অনেক কথাবার্তা বলছি। আমরা এবার যাব নির্ণায়কের গুণাবলীতে। খুব ইম্পর্ট্যান্ট। নির্ণায়কের 8টা গুণাবলী আছে, ঠিক আছে? 8টা গুণাবলীর মাঝখানে আজকে আমরা 7টা গুণাবলী পড়বো এবং একটা গুণাবলী বাকি থাকবে, সে একটা গুণাবলী পরে পড়বো আমরা, একদম লাস্টের ক্লাসের সেকেন্ড লাস্ট ক্লাসে আমরা মেবি পড়বো এটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো তাহলে এখন নির্ণায়কের গুণাবলীতে যে প্রথম গুণাবলী সেটা হচ্ছে কোনো নির্ণায়কের একটা সারি বা একটা কলামের সকল উপাদান শূন্য হলে নির্ণায়কের মান শূন্য। প্লিজ, আর কোনো কথা নাই, শেষ। পার্সোনাল অনেক লাইক করি। জাহিদুল ইসলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে, ঠিক আছে? আচ্ছা, আমরা আহমেদকে জানতে ফিল করতে পেরেছি। আহমেদ আপনি ভয় দূর করেছেন, থ্যাংক ইউ জাহিদুল। ঠিক আছে, আমরা দুরন্ত ব্যাটার, হ্যাঁ দুরন্ত ব্যাটার, আসলে দুরন্ত সুন্দর, দুরন্ত সুন্দর, ঠিক বলছো তোমরা। আচ্ছা, আমরা তাহলে ইনস্ট্যান্ট তোমার চেঞ্জ করে আমরা দুরন্ত দিই, দুরন্ত দুরন্ত দুরন্ত। দুরন্ত কি দুর্ঘুকার না? দুরন্ত নাকি রস্যুকার? আচ্ছা, যাই হোক, কিছু একটা হবে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। শোনো, আর কথাবার্তা নাই, আমরা এবার একটা ইম্পর্টেন্ট টপিকে যাচ্ছি। তোমরা প্লিজ আর কেউ কমেন্ট করিও না, ঠিক আছে? এবার দেখো, ওকে। কোন নির্ণায়কের একটা সারি বা একটা কলামের সকল উপাদান যদি তোমার শূন্য হয় তাহলে নির্ণায়কের মান শূন্য। সকল উপাদান কি হলে? শূন্য হলে। এই যে এখানে একটা বক্স করছি, দেখো। কোন নির্ণায়কের একটা সারি বা একটা কলামের, কতটা সহজ দেখো। লিখলাম 1 2 3 4 5 6 0 0 0। এই নির্ণায়কের একটা সারি শূন্য না? আচ্ছা, আবার দেখো তো, যদি বলি 0 0 0 1 2 3 4 5 6, এটা দিলাম আর কি। 1 2 3 4 এর জায়গায় তুমি যা ইচ্ছা তা দিতে পারবা। 1 2 3 4 এর জায়গায় তুমি যা ইচ্ছা তা দিতে পারবা। তাহাত আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেখো এবার একটু মনোযোগ দাও। কোন নির্ণায়কের একটা সারি বা একটা কলামের সবগুলো উপাদান যদি শূন্য হয়, নির্দ্বিধায় নিশ্চিন্তে পাঠ করে তুমি বলে দিতে পারবা ওই নির্ণায়কের আনসার শূন্য। ওই নির্ণায়কের আনসার কি? শূন্য। পাঠ করে বলে দিতে পারবা। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা কি হয়েছে? যে এই নির্ণায়কের একটা সারির সকল উপাদান শূন্য, এই জন্য নির্ণায়কের মান শূন্য। এই নির্ণায়কের একটা কলামের সকল উপাদান শূন্য, একটা কলামের নির্ণায়কের মান শূন্য। মানে মানে তোমাকে অঙ্কটা আর করতে হইলো না। মানে তোমাকে বসে বসে যে ওয়ান নিবা, সারিবাদ, কলামবাদ, এটার সাথে এরকম আর করতে হইলো না। তো তোমার অ্যান্সার ডিরেক্ট তোমার 0 আসবে। আশা করি তোমরা বুঝে গেছো, ঠিক আছে? আচ্ছা, এবার এবার 1 নাম্বারটা গেল। এবার 2 নাম্বারটা দেখো। কোন নির্ণায়কের পাশাপাশি দুটি সারি বা কলামের সকল উপাদান সমান হলে নির্ণায়কের মান শূন্য হবে। এটা পাশাপাশি না, কোন নির্ণায়কের দুটি সারি বা দুটি কলামের সকল উপাদান সমান হলে। আমি এটাকে একটু মুছে দিই। কোন নির্ণায়কের দুটি সারি বা কলামের, কোন নির্ণায়কের দুটি সারি বা কলামের সকল উপাদান যদি তোমার কি হয়, পাশাপাশি হইতে পারে, কোনো কথা নেই। দেখি, কোন নির্ণায়কের দুটি সারি বা কলামের সকল উপাদান যদি সমান হয়ে যায়, তাহলে এই যে সমান, আমি একটা বক্স দিলাম, যেটা ইম্পর্টেন্ট কথা সেগুলোতে আমি বক্স দিচ্ছি। একটা সারি বা কলামের সকল উপাদান শূন্য, আর কোন নির্ণায়কের দুইটা সারি বা কলামের সকল উপাদান সমান। এই যে দেখো, ধরো 1 1 1 1 1 1 বললাম, 4 5 6 বা 2 3 4 4 যা ইচ্ছা তা। আবার আবার দেখো তো, যদি 1 1 1 1 1 1 2 3 4, কোন নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলামের সবগুলো উপাদান দেখো সমান, সমান না? সমান। কোন নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলামের সবগুলো উপাদান যদি সমান হয়, তাহলে বাবা নির্ণায়কের মান শূন্য। এই যে কি কিউট করে লিখে দেওয়া যাচ্ছে। তোমাকে আবার বলো দেখি, নির্ণায়কটার মান নির্ণয় করতে হইলো না? এগুলো হচ্ছে নির্ণায়কের ধর্ম বা নির্ণায়কের গুণাবলী। নির্ণায়কের কিছু বেসিক ধর্ম, তোমার আমার কিছু বেসিক ধর্ম আছে না, যে আমাদের নাক আছে, কান আছে, চুল আছে, সেরকমই নির্ণায়কের ধর্ম হচ্ছে এটা। যে এরকম যদি একটা 3/3 একটা নির্ণায়ক দেখো এবং দুইটা সারির মান বা দুইটা কলামের মান যদি একদম একই হয়ে যায়, তাইলে নির্ণায়কের উত্তর শূন্য আসবে। আশা করি তোমরা বুঝে গেছো, করারও দরকার নেই, টাস করে তুমি বলে দিতে পারবা শূন্য আসবে। ওকে, আচ্ছা, ওকে। এবার আসো, আশা করি দুইটা বুঝে গেছো। এবার কোন নির্ণায়ক যদি সমান্তর শ্রেণীভুক্ত হয়, তাহলে নির্ণায়কের মান শূন্য হবে। কোন নির্ণায়ক যদি সমান্তর শ্রেণীভুক্ত হয়, নির্ণায়কের মান শূন্য হবে। এবার তোমরা আমাকে বলো দেখি, ওই যে শুরুর নির্ণায়কটা 1 2 3 4 5 6 7 8 9, এই নির্ণায়কটা আমরা করছি না?
এটা আমরা করছি, এবং এইটার মান তোমার 0 আসছিল, এবং এটা একটা সমান্তর শ্রেণীভুক্ত। এই যে সমান্তর শ্রেণীভুক্তর মধ্যে আমি একটা বক্স করে দিলাম। তুমি বলতে পারো স্যার সমান্তর শ্রেণীভুক্ত মানে কি? সমান্তরকে, তোমাদের কাছে একটু বাংলা পড়াই আসো, সমান্তরকে তুমি একটু সন্ধি বিচ্ছেদ করো। সমান্তরকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? সমান যোগ অন্তর, সমান্তর, তাই তো? এই যে আজকে আমি তোমাদেরকে বাংলা পড়াই ফেললাম, বাহ! গণিতের মানুষ, কম বেশি সবই পারি আমরা, দুষ্টামি করতেছি। সমান যোগ অন্তর, সমান্তর মানে অন্তর সমান, অন্তর সমান। তুমি আমার বলো তো, 7 থেকে 1 গেলে যে কোনো দুইটা উপাদানের অন্তর, যে কোনো দুইটা উপাদানের অন্তর, 7 থেকে 1 গেলে কত? 6। 8 থেকে 2 গেলে কত? 6। 9 থেকে 3 গেলে 6। আচ্ছা আরেকবার, 4 থেকে 1 গেলে 3, 5 থেকে 2 গেলে 3, 6 থেকে 3 গেলে 3। আচ্ছা আরেকবার, 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, 5 থেকে 4 গেলে 1, 8 থেকে 7 গেলে 1। যে কোনো দুইটা উপাদানের অন্তর তোমার সমান, তো তাহলে এটাকে বলবে একটা সমান্তর শ্রেণীভুক্ত। মানে একদম সিরিয়ালে যদি থাকে আর কি, 1 2 3 4 5 6 7 8 9 সব সমান, এগুলো সব সমান, অন্তর সমান, ওই নির্ণায়কের উত্তর 0 হবে। কি দারুণ না? তোমাকে এরকম একটা নির্ণায়ক দেখলে তোমাকে করতেও হবে না, না করা অবস্থায় টাচ করে দেখার সাথে সাথে বলেই পারবা, হ্যাঁ বাবা ওটার আনসার 0ই হবে। আচ্ছা দেখি তাহলে একটা উদাহরণ দিই তো, তোমরা আমাকে বলো তো দেখি তাহলে, 10 20 30 সমান্তর না? 40 50 60 সমান্তর না? দেখি বলতে পারবে আনসার কত? আনসার বলো তো, আনসার বলো তো, আনসার কত বলো দেখি, আনসার বলো কত? কত? 0? এই যে ধরা খেয়ে গেলে 70 80 পর্যন্ত কেউ, ধরো তোমার এমসিকিউ তো আসছে এটা 10 20 30 40 50, ও আচ্ছা অ্যান্সার 0, পাট করে অ্যান্সার 0 দেখাই দিছে, কিন্তু সে গর্ধব, সে 91টা দেখে নাই। এটা কি আর সমান্তর হয়েছে? হয় নাই। দুষ্টামি করতেছি, এটা তো যদি তোমার 0 হয় তখন সমান্তর শ্রেণীভুক্ত। এই যে অনেকে, ফারদিন, মৌ, সন্তোষ, তোমরা কিন্তু ধরা খেয়ে গেলে, কমেন্ট ডিলিট করিও না, এই যে ধরা কিন্তু খেয়ে গেলে। ওরা কিন্তু অ্যান্সার 0 বলে দিচ্ছিল, কিন্তু অ্যান্সার কিন্তু হয় নাই, অলরেডি ডিলিট করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো 90 হলে অ্যান্সার 0 হবে, তাই না? দুষ্টামি তো করতে হবে, নাহলে মনে কেমনে থাকবে? 10 20 30 40 50 70 80 90 করতে হবে না। না করার আগে আমি বলেই দিতে পারবো 100% এটা অ্যান্সার 0 আসবে, আনসার 0 আসবে। আশা করি তোমরা বুঝছো। তাই নির্ণায়কের সব উপাদানকে উপাদানই বলে, নির্ণায়কের উপাদানগুলোকেও ভুক্তি বলে। কে বলছে তোমাকে ভুক্তি বলে না? অসুবিধা নেই, এগুলো উপাদান বা ভুক্তি একই জিনিস। আচ্ছা, অনেকগুলো নম্বর কি সমান্তর নির্ণায়কের প্রকাশ করা যাবে মানে কি? আবার এই যে দেখো একটি গ্যাপ, 10 20 থেকে 10 গেলে 10, তুমি এরকম বলতে পারবা, ধরো বলতে পারতা 13 15 17 সমান্তর না? 19 21 23 25 27 29 সব অন্তর দেখো 2 করে অন্তর। 15 থেকে 13 গেলে 2, 29 থেকে 27 গেলে 2, 27 থেকে 25 গেলে 2। এই যে এটাও একটা সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর শ্রেণীভুক্ত এই নির্ণায়কের উত্তরও 0ই আসবে। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। ওকে গেল। এবার আসো, মনোযোগ দিতে হবে। কোন নির্ণায়কের সারি কলামে এবং কলাম যদি সারিতে পরস্পর স্থান বিনিময় করে, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তুমি বলতে পারো স্যার কি বললেন, আরেকবার বলেন। যেমন দেখো 5 3 7 2 1 2 -5 3 1, ঠিক আছে? এই নির্ণায়ককে কিছু না কিছু তো একটা মান হবে, মান নির্ণয় হবে, তাই না? নির্ণায়ক তো একটা সিঙ্গেল ভ্যালু, এটাকে ক্যালকুলেশন করলে তো একটা সিঙ্গেল ভ্যালু আসবে, তোমরা মনে আছে তোমাদের আশা করি। তো তাহলে কোনো নির্ণায়কের সারিকে কলামে, মানে কাইন্ড অফ ট্রান্সপোজের মতন, কিন্তু ট্রান্সপোজ তো ম্যাট্রিক্সে হয়, এখানে এটাকে আর কোনো ট্রান্সপোজ বলে না, এটাকে কি বলে? সারিকে কলামে। তো নাও দেখি 5 3 7 চলে আসলো 5 3 7, 2 1 2 চলে আসলো কলামে 2 1 2, -5 3 1 চলে আসলো কলামে -5 3 1। আমাকে বলো তো, কোনো নির্ণায়কের সারিকে কলামে, মনোযোগ দিও, কোনো নির্ণায়কের সারিকে কলামে বা কলামকে সারিতে যদি পরস্পর স্থান বিনিময় করি, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এই নির্ণায়কের উত্তর যা, এই নির্ণায়কের উত্তরই তা হবে। তোমরা বলো যে স্যার এটা কি বলেন, আসলে তো ইন্টারেস্টিং অনেক ব্যাপারটা। সেটা দেখো ইন্টারেস্টিং, কিন্তু তুমি যে কোনো একটা নির্ণায়ক নিবা,
তার সারিকে কলামে, কলামকে সারিতে পরিণত করবা। এই নির্ণায়কটার মান বের করতে পারবা না কেন? 5কে নিবা, কলাম বাদ সারি বাদ, পরেরটা -3কে নিবা, কলাম বাদ সারি বাদ, 7কে নিবা +7 কলাম বাদ সারি বাদ করে ক্যালকুলেশন করে এটা নির্ণায়কের অ্যান্সার বের করবা। এটার অ্যান্সার যা হবে ওইটাও আবার ক্যালকুলেশন করে অ্যান্সার তাই হবে। ধরো এটার অ্যান্সার, ধরো আমি তো জানি না অ্যান্সার কত আসবে, আমি তো বানাই দিছি, ধরো এটার অ্যান্সার আসবে ধরো 20, তাহলে এটার অ্যান্সারও কি আসবে? 20ই আসবে। আবার বলি দেখি, আবার 20 না, কিন্তু আমি তো জানি না, তোমরা আশা করি বুঝছো যে কোনো নির্ণায়কের সারিকে কলামে বা কলামকে সারিতে পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, দুইটা মানই সমান। আশা করি বুঝছো, এটা একটা নির্ণায়কের ধর্ম, নির্ণায়কের গুণাবলী। 4টা গুণাবলী গেল, এখানে আরো 2টা আছে। তো তাহলে দেখি 4টা গুণাবলী কি কি বলছি আমরা। 1 নাম্বার দিয়ে কোন নির্ণায়কের একটা সারি বা একটা কলামের সকল উপাদান শূন্য, নির্ণায়কের মান 0। 2 নাম্বার, কোন নির্ণায়কের 2টা সারি বা 2টা কলামের সকল উপাদান সমান সমান, নির্ণায়কের মান 0। 3 নম্বরে সমান্তর শ্রেণীভুক্ত, নির্ণায়কের মান 0। 4 নম্বরে সারিকে কলামে, কলামকে সারিতে পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। 5 নাম্বার স্ক্রিনে নাই। 5 নাম্বার কি? স্যার কি যেন একটা সাউন্ড হচ্ছে। আচ্ছা বুঝতে পারছি, সাউন্ডটা কিছুক্ষণ পর চলে যাবে। হঠাৎ করে ক্যামেরাতে না জানি মাইক্রোফোনে কি একটা সমস্যা হয়, সাউন্ডটা আসে, সাউন্ডটা চলে যাবে, একটু ধৈর্য ধরিও প্লিজ, ঠিক আছে? 5 নাম্বারটা পরের স্লাইডে আছে। 5 নাম্বারটা মুখে বলি। কোন নির্ণায়কের পাশাপাশি 2টি সারি, পাশাপাশি হইতে হবে, পাশাপাশি 2টা সারি বা পাশাপাশি 2টা কলাম যদি পরস্পর স্থান বিনিময় করে তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। চিহ্নের পরিবর্তন হয়। তুমি বলছো স্যার কি বললেন, আরেকবার বলেন। এই যে দেখো কত সহজ এগুলা, পড়ালেখাগুলা। কোন নির্ণায়কের পাশাপাশি, আগে সবার আগে বক্স দিলাম এটাতে, পাশাপাশি 2টা সারিও হইতে পারে, পাশাপাশি 2টা কলাম হইতে পারে, পরস্পর যদি স্থান বিনিময় করে তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। কিন্তু কার পরিবর্তন হবে? চিহ্নের পরিবর্তন হবে। মানের পরিবর্তন হবে না, মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। উদাহরণ দিতে হবে, নাহলে বুঝবা না তোমরা। আসলেই ধরো 5 2 1 3 2 4 3 7 9, ঠিক আছে? কোন নির্ণায়কের পাশাপাশি 2টা সারিও হইতে পারে, পাশাপাশি 2টা কলামও হইতে পারে। প্রশ্ন হচ্ছে এরা পাশাপাশিই থাকতে হবে, অন্যগুলো হইলে হবে না। যেমন এই 2টা সারি নিয়ে তুমি কাজ করতে পারবা, বা এই পাশাপাশি 2টা কলাম নিয়ে কাজ করতে পারবা, বা এই পাশাপাশি 2টা কলাম নিয়ে কাজ করতে পারবা। দেখে এটা কাজ করে আসো, এই 2টা কলামকে নিয়ে কাজ করি। হ্যাঁ, এই যে 2 2 7 এই মাঝখানে আছে না, এই 2 2 7কে আমি প্রথমে আনলাম, আর এই 5 3 3 5 3 3 এটাকে আমি মাঝখানে নিয়ে গেলাম, আর এই যে 1 4 9 সে যেরকম আছে ওইটাকে ওরকম রেখে দিলাম, ঠিক আছে? তো তাহলে এই যে 2টা নির্ণায়ক, আমি কোন নির্ণায়কের পাশাপাশি 2টা সারি হতে পারে, পাশাপাশি 2টা কলাম হতে পারে, এই 2টা কলামকে পরস্পর স্থান বিনিময় করছি। এটা আসছে প্রথমে, এইটা আসছে মাঝখানে, তাহলে এইখানে 2টা এই পাশাপাশি প্রথম 2টা কলামকে ইন্টারচেঞ্জ করছি। তুমি কি জানো এদের যে মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। চিহ্নের পরিবর্তন হবে। তুমি বলতে পারো কি, মানে এইটা ইকুয়াল টু মাইনাস এটা, এইটা ইকুয়াল টু মাইনাস এইটা। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আরো বুঝে দিচ্ছি, মনোযোগ দাও, একদম সহজ। এইটা আর এইটা সমান, কিন্তু সামনে একটা কি চিহ্নের পরিবর্তন হয়ে গেছে, এটার আগে প্লাস ছিল, এটার আগে মাইনাস হয়েছে। তাহলে একটু বুঝাই বলে হয়েছে কি। ধরো এই যে নির্ণায়কটার মান ধরো 20, আমি তো জানি না, আমি আল্লাহর রাস্তায় একটা বলতেছি আর কি, ধরে নাও এটার মান 20। এটা যদি 20 হয় না, এইটার মান জানো কত? এইটার মান হবে -20। বোঝো নাই? এটা 20, তো এই নির্ণায়কটার মান সামনে আছে কি একটা মাইনাস, এই নির্ণায়কটার মান কত? -20। তাহলে মাইনাসে মাইনাসে +20, 20 ইকুয়াল টু 20, দোনোটা সমান। আমি কি বুঝাতে পারছি? আরেকবার বলি, আরেকবার বলবো। এই নির্ণায়কটার মান ধরে নাও প্রথমটার মান 20 ইকুয়াল টু মাইনাস মাইনাস। তাহলে এই যে নির্ণায়কটা, এইটা, এই নির্ণায়কের মান ডেফিনেটলি -20 হইতে হবে না? যদি -20 হয় তখনই তো 20 ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস 20, তখনই তো 20 ইকুয়াল টু 20 হবে। বুঝছো কথাটা? তো তোমরা নিজেরা এবার ক্যালকুলেশন করতে পারবা। তুমি এইটার যে মান আসবে,
এইটার মান ঠিক তার নেগেটিভটা আসবে, ঠিক আছে, মাইনাসটা আসবে। তো সামনে একটা মাইনাস দিলে দোনোটাকে তারপর তুমি সমান বলতে পারবা। বুঝছো কথাটা আমার? আচ্ছা, তো এখন তো আমি তো জানি না যে এটার মান কি 20 নাকি কত, তোমরা নিজেরা করলে তোমরা বুঝে যাবা। আমি এবার বুঝাতে পারছি আশা করি। তাহলে আরেকটা কাজ করি, আসো আরেকটা কাজ করে আসো। ধরো এটা মাইনাস হয়েছে না, এবার আবার যেটা পাইছি ওইটাকে আবার আমরা দুটো কলামকে চেঞ্জ করি। এবার আসো এই দুটো কলামকে চেঞ্জ করি। আসো এই 149 আনলাম মাঝখানে, পাশাপাশি হইতে হবে কিন্তু। 533কে নিলাম এই পাশে, আর 227কে রেখে দিলাম এখানে। তাহলে এবার বলো দেখি, প্রথমটা ছিল এই দুইটা কলামকে ইন্টারচেঞ্জ করছি, একটা মাইনাস আসছে, আবার এই দুইটা কলামকে ইন্টারচেঞ্জ করছি, ওই মাইনাসটা আবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো প্লাস কি আর দেওয়ার দরকার আছে? দরকার নাই। তো তুমি বলো দেখি, তোমরা কি ব্যাপারটা বুঝতেছো যে কেমনে নির্ণয় একটা কাজ করতেছে? আমি আরেকবার বলবো, মনোযোগ দিয়ে শুনবা সবাই। কোনো নির্ণায়কের পাশাপাশি দুইটা সারিও হইতে পারে, কলাম হইতে পারে। আমি তোমাদেরকে কলাম দিয়ে তোমার উদাহরণটা দেখাইছি। কিন্তু সারি দিয়েও তোমরা করতে পারতা। ধরো এই দুইটা সারিকে ইন্টারচেঞ্জ করলা, আবার এটা যেটা পাইছি ওটাকে আবার যে কোনো দুইটা সারিকে বা কলামকে ইন্টারচেঞ্জ করলা, আবার মাইনাসটা প্লাস হয়ে যাবে, এরকম আর কি। তাহলে প্রথমটা প্লাস হলে পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, আবার তুমি যদি ইন্টারচেঞ্জ করো পাশাপাশি দুইটা, আবার মাইনাস আসবে, এরকম হইতে থাকবে। তাইলে কোনো নির্ণায়কের পাশাপাশি দুইটা সারি বা পাশাপাশি দুইটা কলামকে যদি স্থান বিনিময় করা যায়, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এটাও 20, ওইটাও 20, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যায়। একটা 20 হলে একটা -20, একটা 35 হলে একটা -35, একটা 38 হলে একটা -38, এরকম হবে। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি আমি, আচ্ছা, এবার এইটা কি? এটা আরো সহজ, এটা একদম সহজ। কোন নির্ণায়কের একটা সারি, এবার আসো কোন নির্ণায়কের একটা সারি বা কলামের প্রত্যেকটা উপাদান যদি দুইটা পদের যোগফল বা বিয়োগফল হইতে পারে। দুইটা পদের যোগফল বা বিয়োগফল হলে পদ দুইটা দ্বারা দুইটা পৃথক পৃথক নির্ণায়ক গঠন করা যায়। হ্যাঁ, তোমার স্যার কিচ্ছু বুঝি নাই, আপনি আরেকবার বলেন। এই যে দেখো, ধরো এরকম একটা মান আছে a+x, b+y, c+z, বুঝে যাবো সব কিছু, ধৈর্য ধরো। PQRS T ABCDEFG চাইছি কি এলামেন, PQRSTU। বাবু রে বাবু, ভুলে গেছি টি এর পরে কি আসে। আচ্ছা ঠিক আছে, দেখো কোন নির্ণায়কের, মনোযোগ দিও, কোন নির্ণায়কের প্লাস দিয়েও দিছি অলরেডি, কোন নির্ণায়কের একটা সারি বা কলামের, এখানে কলাম আছে, একটা সারি বা কলামের, সারিও থাকতে পারতো, কোনো অসুবিধা নাই। প্রত্যেকটা উপাদান, দেখো প্রত্যেকটা উপাদান, এই কলামটার, এটা একটা কলাম কিন্তু পুরোটা একটা কলাম, এটা আরেকটা কলাম, এটা আরেকটা কলাম, তিনটা কলাম। তো তাইলে এই প্রথম কলামের প্রতিটা উপাদান দুইটা পদের যোগফলের মাধ্যমে আছে। প্রথম কলামের প্রত্যেকটা উপাদান দুইটা পদের যোগফল আকারে আছে। যদি এরকম থাকে তাহলে তুমি পদ দুইটা দ্বারা দুইটা পৃথক পৃথক নির্ণয় গঠন করতে পারবা। দেখো প্রথমে ABC আছে না, তাহলে ABC লিখলাম, পরেরটাতে XYZ আছে না, পরেরটাতে XYZ লিখলাম। মনোযোগ দাও, তাহলে PQRSTU, বাকি বরাবর PQRSTU বসে যাবে, আবার PQRSTU বসে যাবে। তাইলে কি করছি, ABC XYZ দুইটারে আল্লাহ আল্লাহ লিখছি, মাঝখানে তোমার ছিল প্লাস, মাঝখানে দিছি প্লাস। এবার বলো, সবগুলো যদি মাঝখানে মাইনাস থাকতো অবশ্যই তাহলে তুমি এখানে মাইনাস দিয়েও এটা লিখতে পারতা। এটাও একটা নির্ণায়কের ধর্ম, নির্ণায়কের একটা বৈশিষ্ট্য। তোমার আমার অনেক মানবীয় বৈশিষ্ট্য আছে না, আমরা রাগ করি, আমাদের খারাপ লাগে, এই যে ক্লাসে উপস্থিত কম থাকলে খারাপ লাগে, এটা একটা নৈতিক আমাদের মানবিক বৈশিষ্ট্য না একটা। তো আমাদের যদি মানবিক বৈশিষ্ট্য থাকে তাহলে এই যে নির্ণায়কেরও একটা বৈশিষ্ট্য, ওটা মানবিক নাকি আমি জানি না, ওটা জাস্ট বৈশিষ্ট্য। কিন্তু তোমরা যদি ক্লাসে উপস্থিত না থাকো, এটা হচ্ছে যে আমার মানবিক একটি তোমার কি পর্যায়ে চলে গেছে আর কি, যে আমার খুব কষ্ট হয় স্টুডেন্টগুলো কোথায়, স্টুডেন্টগুলো কেন নাই ক্লাসের মধ্যে। এত এফোর্ট দিয়ে পড়াই ভাই, আমরা এত এফোর্ট দিয়ে পড়ানোর পর যদি স্টুডেন্ট না থাকে খুব কষ্ট লাগে। যাই হোক স্যার, অনেক দিন হয়ে গেল ত্রিকোণমিতির কন্টেস্টের জার্সি এখনো পড়ানো হয়নি।
পাঠানো হয়নি। ত্রিকোণমিতির জার্সি তো বানানোই হয় না, এখন দোকানদার আমাকে আজকে 20 দিন ধরে ঘোরাচ্ছে যে তোমার জার্সিগুলো আসবে, সেই জার্সি আসবে, তোমরা জার্সি পেয়ে যাবা। কোনো না বাদ যাবে না একটি শিশুও পোলিও টিকা থেকে, সেরকম বাদ যাবে না একটি স্টুডেন্টও যারা যারা ত্রিকোণমিতি বা অন্যান্য সময় আমাদের থেকে জার্সি পাইতো তারা সবাইকে তোমার পোলিও টিকা দেওয়া হবে, তোমাদেরকেও পোলিও টিকা মানে জার্সি দেওয়া হবে, ঠিক আছে, কোনো টেনশন করিও না। আচ্ছা স্যার দোয়া করেন যাতে জিবি 5 পাই, অবশ্যই দেবো, অনেক দোয়া। আচ্ছা তো তাইলে তাইলে দেখো তুমি যদি এরকম করে লিখতা, এরকম করে লিখতা, আমি একটা উদাহরণ দিয়ে আসো, এটাকে এখানে রাখলাম, একটা উদাহরণ দিই আমি। যদি এরকম করে লিখতা, ধরো যে 1 + 2 3 + 5 7 + 3 ধরো, আর হচ্ছে 5 2 7 1 3 1, ঠিক আছে। তো তুমি কীভাবে লিখতে পারতে জানো? আমি তো একটু শর্টকাট মেরে দিব এখন। এই যে একটা, এই যে দুইটা, শর্টকাট মেরে দিব, ইকুয়াল টু মাঝখানে প্লাস, এই যে তোমার এইগুলা মুছে দিব, এই যে তোমার এইগুলা মুছে দিব, তাইলে 1 3 7 1 3 7 2 5 3 2 5 3। এই যে দেখো কি করছে আমি, আশা করি বুঝে গেছো তোমরা। 1 + 2 3 + 5 7 + 3, তাহলে প্রথমে কি আছে 1 3 7, ওই দেখো 1 3 7 প্রথমটাতে প্রথমে লিখছি, 2 5 3, ওই দেখো 2 5 3 পরেরটাতে প্রথমে লিখছি। তো তাইলে বাকি 5 2 7 1 3 1 বাকি যা আছে তা লিখে দিছি। সো মাঝখানে ছিল প্লাস, মাঝখানে ছিল প্লাস দিছি। তো তাহলে হয়েছে কি এখানে বলো তো, 2 1 যোগ করলে কত 3, 5 3 করলে কত 8, 7 3 কত 10। তো এটা একটা নির্ণায়ক না? এই নির্ণায়কটাকে ক্যালকুলেশন করলে মানটা বের করতে পারবা না? ধরে নাও এটার মান আসছে 100, ধরে নাও এটার মান আসছে 100, তাহলে এই দুইটাকে যোগ করলেও মান 100 আসবে। মানে ধরো এটা 30, ওটা 70, 30 70 যোগ করলে 100। আমি কিন্তু ধরে নাও বলতেছি, আমি কিন্তু জানি না এটা নির্ণায়কের, আমি কি প্রত্যেকটা ধরে ধরে নির্ণায়কের মান বের করবো? এত সময় নষ্ট করার কি দরকার? এইটা নির্ণায়ক করলে যেই অ্যান্সারটা আসবে, ধরে নাও 100 আসছে, তাহলে এই দুইটাকে যোগ করলেও ওই সমান 100ই আসবে। ধরে নাও এটা আসছে 50, এটা 50, ধরে নাও এটা 25, এটা 75, এরকম করে তোমার হবে আর কি জিনিসটা। আমার মনে হয় বুঝে গেছো? ঠিক আছে, ওকে। আচ্ছা মেহেদি হাসান, তোমার এটা ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাসে, এটা ফুটবলের ক্লাস না যে তুমি এখানে আর্জেন্টিনা পেনাল্টি পাইছে না নেইমার কি করছে সেটা বলার। অপ্রাসঙ্গিক কথাবার্তাগুলো আসলে যে যেই জায়গাতে, ধরো তোমাকে তোমার আম্মু জিজ্ঞেস করলো যে তুই আজকে কী দিয়ে ভাত খাবি, তুমি বললা যে ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে নির্ণায়কের 5ম নম্বর গুণাবলী হচ্ছে কোনো নির্ণায়ক যদি সারি আর কলমে পরস্পর স্থান বিনিময় করে, মানের কোনো পরিবর্তন হয় না, পাশাপাশি তাহলে স্থান বিনিময় হয়, চিহ্নের পরিবর্তন হয়। তোমাকে তোমার আম্মা বললো যে তুমি আজকে কি দিয়ে ভাত খাবা, তখন তুমি বললা ম্যাট্রিক্স নির্ণায়কের 5ম নাম্বার গুণাবলীটা, হবে কিছু কথাটা? চলে ক্লাস ম্যাট্রিক্স নির্ণায়কের, তুমি বলো কে ফুটবল পেনাল্টির কথা। এটাই হচ্ছে যে সমস্যা আর কি, ঠিক আছে। আচ্ছা আশা করি তোমরা বুঝে গেছো। এখন তোমরা না না মান বের করতে হবে না, আমি তোমাদেরকে জাস্ট উদাহরণ দেখেছি, মান বের করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আচ্ছা এইবার স্যার ডান, এই তো এবার ডান বলবা, ক্লিয়ার বলবা, সিনা বুঝছি বলবা, কি চমৎকার লাগতেছে না এখন? এই যে এলোমেলো হওয়া, সানিয়া, তারপর হচ্ছে মৌ, তারপর হচ্ছে তোমার এই যে সবাই বলতেছো তোমরা যে জি স্যার বুঝছি, স্নিগ্ধ পুষ্প, এই যে বলতেছো বুঝছি, এটাই তো সার্থকতা। এটা বললে বুঝবা, তোমাদের সাথে আমাদের একটা ইন্টারাকশন হবে। দেখো ইন্টারাকশন করাটা অনেক বেশি জরুরি। তোমরা যদি ক্লাসে কথা বলো, কমেন্ট করো এরকম করে যে স্যার বুঝছি, স্যার, যদি একদমই তুমি টোটালি না বুঝো, আমি কিন্তু বারবার রিপিট করি, সবই দেখবে বুঝে যাবা। তারপর তোমরা যদি লেখো জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ডান, এগুলো লিখলে তোমাদের সাথে আমার কানেকশনটা বাড়বে, আমি নাম চিনতে থাকবো, পুরো ব্যাচ ভিত্তিকভাবে তোমাদেরকে চিনে যাব, ঠিক আছে। আপনার ক্লাসগুলো নোট করে করে বলি, ভেরি গুড। বেচারাটা বকা খাবে আমি ভাবছিলাম, ঠিক আছে। রিক্সারা ক্লাস করলে না বুঝার কিছুই নাই। মিরাজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই তো জোস্ট। আর তাহলে একটা খালি গুণাবলী বাকি, এই যে একটা গুণাবলী। এখন তোমরা বলবো স্যার এই গুণাবলীটা তো অনেক বড় লাগতেছে, তোমাদেরকে যে এই গুণাবলী আগে পড়াই দিছি তোমরা কি জানো? চুল, বললাম তো চুলের অবস্থাটা প্রতিদিন দেখলাম যে তোমার কি কোনো রকমের ঠিক থাকতেছে না, জঘন্য লাগতেছে। থ্যাংক ইউ, ওকে। এইটা তো আগে পড়ে ফেলছি। কোনো নির্ণায়কের
যদি কোনো ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করে হয় একটা সারি বা একটা কলামে গুণ করতে হবে, অথবা তোমার কমন নিতে হইলে হয় একটা সারি বা একটা কলাম থেকে কমন নিতে হবে। তোমরা কি এটা ভুলে গেছো? নির্ণায়কের ধ্রুব সংখ্যা দ্বারা গুণ কি মনে নেই? এই যে 2 1 2 3 4, এখন খুশি লাগতেছে না? স্যার একটা গুণাবলী আগেই পড়ে ফেলছি আমরা, মনে নাই যে তোমার 2 1 2 2 2 4, 3 আর 4 কে রেখে দিতে হবে, 3 আর 4 কে কিচ্ছু করা যাবে না। আবার কি ছিল, যদি এই সারিকে গুণ দাও 3 2 6 4 2 8, 1 2 কে রেখে দিতে হবে। অথবা তোমার যদি এই কলমকে গুণ দাও 2 1 2, 3 2 6, 2 আর 4 কে রেখে দিতে হবে। অথবা তুমি যদি এই কলামকে গুণ দাও 2 2 4, 4 2 8, তোমার 1 আর 3 কে রেখে দিতে হবে রে বাবা। তো তাহলে এখান থেকে কি আসবে মনে আছে? এখান থেকে কি লেখা যায় আগে বলো দেখি? 2 4 1 4 - 3 2 6, তাহলে 2 ইন্টু 4 থেকে 6 গেলে -2, অ্যান্সার কত? -4। এই যে তাহলে এই নির্ণায়কটার অ্যান্সার -4 আসবে। এবং ক্যালকুলেশন করে দেখলাম 8 4 2 8, 3 4 12, অ্যান্সার কত আসবে? -2। এখান -4 শোভন কি লিখতেছো তুমি এগুলো? তারপরে 8 একে 8, 6 2 12, অ্যান্সার কত? এই যে -4। প্রত্যেকবার তো অ্যান্সার ঠিকই আসতেছে। তারপরে 4 2 8, 6 2 12, মনে নাই তোমাদেরকে? সব তো পড়াইছি। তারপরে 8 একে 8, 3 4 12, অ্যান্সার কত? -4। আবার রিভিশন হয়ে গেল তোমাদের। মানে আমাদের গুণ করাটা ঠিক ছিল, এই জন্য নির্ণায়কের অ্যান্সার প্রত্যেকবার একই আসছে। তুমি যদি গুণ করো একটা সারি বা একটা কলামে, তুমি কি সবগুলা থেকে কমন আনতে পারবা? একটা সারি বা একটা কলাম থেকে আবার কমনটা আনতে হবে। তো এটাই বলছিলাম, তুমি যে কোনো ধরো এইটা নাও, এটা নিয়ে তোমার এই কলাম থেকে তুমি 2 কমন আনো। তুমি যে কোনো না, ধরো এটা নাও, ধরো এই যে আমি নিচ্ছি এটা, ধরো লিখলাম আমি 1 2 6 8, 1 2 6 8, তুমি এই যে এখান থেকে তোমার 2 কমন আনো। 2 কমন আনলে তোমার কি হবে? 1 আর 6 রয়ে যাবে, 2 কমন আনো, এখানে থাকবে 1, এখানে থাকবে কত? 4। ঠিক আছে না? দেখি আমরা এবার -4 আসে নাকি। এবার কিন্তু 1 2 3 4, এই যে 1 2 3 4 আসে নাই, কারণ আমরা এই কলাম থেকে 2 কমন আনছি। তো তাহলে 4 1 4, 6 1 6, তো তাহলে 2 ইন্টু 4 থেকে 6 গেলে -2, ঘুরে ফিরে আবার -4 আসলো, কারণ এটাই নির্ণায়কের মানটা। তুমি যেভাবেই কমন নাও না কেন একটা সারি বা একটা কলাম থেকে, আনসারটা ঠিকই আসতেছে। মানে কমন নেওয়াটা তোমার ঠিক আছে। কমন তুমি খালি একটা কলাম থেকে নিছো, সবগুলো থেকে কমন নিলে হইতো না। তো তাহলে গুণ যদি দাও একটা সারি বা কলামে, কমনও নিতে হবে একটা সারি বা একটা কলাম থেকে। আশা করি মনে আছে। বেশি পড়লে এমন হবে, বেশি বুদ্ধিমানের চুল থাকবে এমন এলোমেলো। বেশি বুদ্ধিমানের বলে চুল থাকবে বলে এমন, আমি চুল আশ্রয় নেই ভাই, এই জন্য হচ্ছে যে এলোমেলো, আর কোনো কারণ নেই। আমি খুবই জনতা, ম্যাঙ্গো পিপল, খুবই সাধারণ মানুষ, আমি জনতা, তোমাদের মতোই জনতা। আমি নিজেকে বলি আমি দ্য ম্যাঙ্গো পিপল, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা কি বুঝতে পারছো? তাহলে প্রত্যেকটা দেখে আসো, এমনভাবে আজকে মুখস্থ করব আমরা এই 7টা নির্ণায়কের গুণাবলী, ঠোঁটস্থ, মুখস্থ, দাঁতস্থ, তালস্থ, অভ্যস্ত যা আছে সব করে ফেলবো এখন। প্রথম 1 নাম্বার দিয়ে, কোন নির্ণায়কের একটা সারি বা একটা কলমের সকল উপাদান শূন্য হলে কি নির্ণায়কের মান 0। আবার কোন নির্ণায়কের 2টা সারি বা 2টা কলমের সকল উপাদান সমান, নির্ণায়কের মান 0। 3 নাম্বার, কোন নির্ণায়ক সমান্তর শ্রেণীভুক্ত হলে নির্ণায়কের মান 0। 4 নাম্বার, কোন নির্ণায়কের সারি কলামে বা কলাম সারিতে পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, 5 নাম্বার, পাশাপাশি, অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ডটা, পাশাপাশি 2টা সারি বা পাশাপাশি 2টা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। যখনই বলবে পাশাপাশি, তখনই তোমার কিন্তু মনে রাখতে হবে চিহ্নের পরিবর্তন হবে। সুন্দর লাগতেছে পুরোই আমাদের ম্যাথ কিং, ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে। 6 নাম্বার, কোন নির্ণায়কের একটা সারি বা কলামের, কয়টা? একটা সারি বা কলামের প্রত্যেকটি উপাদান যদি 2টা পদের যোগফল বা বিয়োগফল, আমি এখানে কিন্তু বিয়োগফলটা লিখি নেই, তোমরা বিয়োগফলও লিখতে পারবা,
কোনো নির্ণায়কের একটা সারি বা কলামের প্রত্যেকটা উপাদান যদি দুইটা পদের যোগফল বা বিয়োগফল আকারে থাকে, তাহলে পদ দুইটা দ্বারা দুইটা পৃথক পৃথক নির্ণায়ক গঠন করা যাবে। মানে পৃথক পৃথক নির্ণায়কের যোগফল দ্বারাই ওই টোটাল নির্ণায়কটার অ্যান্সারটাকে রিপ্রেজেন্ট করা যাবে। ঠিক আছে? আর লাস্টেরটা, কোনো নির্ণায়ককে কোনো যদি ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করা হয়, হয় একটা সারি বা একটা কলামকে গুণ করতে হবে, আবার কমন নেওয়ার ক্ষেত্রে হয় একটা সারি বা একটা কলাম থেকে কমন নিতে হবে। তোমাদের কি বোঝা গেছে জিনিসগুলো? বুঝছো? 5 নম্বর ক্লাস শেষ অলরেডি। তোমরা কি বুঝছো? 6 নম্বর ক্লাস যে শেষ হয়ে গেছে। এখন তোমাদের নেক্সট ক্লাসে কিন্তু এই যে নির্ণায়কের অঙ্ক শুরু হয়ে যাবে। নেক্সট ক্লাসটা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট। নেক্সট ক্লাসটা ভুলেও কেউ মিস দিও না, আদারওয়াইজ সারাটা জীবন খালি তোমার এই নির্ণায়কের অঙ্কগুলো পেইন খেতে থাকবা। নির্ণায়কের অঙ্কগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল এত সহজ অঙ্ক না। কয়েকটা ল আছে, কয়েকটা টপিক আছে যেগুলো আগে বলে দিতে হবে, সেগুলো বলে দেওয়ার পরে তারপর হচ্ছে তোমাকে অঙ্ক যাইতে হবে। ঠিক আছে? সো তোমরা প্লিজ নেক্সট ক্লাসে উপস্থিত থাকবা। নেক্সট ক্লাসে আমরা গান গাবো, যাও। নেক্সট ক্লাসে ক্লাসের শেষে গান হবে, আড্ডা হবে, অনেক মজা হবে। ঠিক আছে? সো নেক্সট ক্লাসে তোমরা সবাই থাকিও। আজকের ক্লাস এতটুকুই, আজকে আর বেশি কিছু পড়াবো না। বুঝছো অনেক ভালোভাবে। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে যদি এখন না বলো ক্লাসের কথা, তোমরা যদি আমাদের কোর্সের এনরোলমেন্টের কথা না বলো, তাহলে আমাদেরকে কেউ চিনে? দেখো আমরা কয়জনের কাছে যাইতে পারবো? যারা যারা এই যে ক্লাসগুলো করছো তাদের কাছে হয়তো বা দেখবা সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার ফিল হবে, কিন্তু যে করো নাই তার কাছে কেমনে ফিল হবে? আচ্ছা আরেকটা কথা বলো, তোমাকে কি আমি এখন বুঝতে পারবো সরলরেখাতে আমি কি পড়াবো? তোমাদের যারা বড় ভাই বোনরা আছে তাদেরকে জিজ্ঞেস করো আমি সরলরেখাতে কি পড়াইছি। যদিও এখন সরলরেখা রিফাত পড়াবে, আমারও তো আর্কাইভ পাবা, একই কথা। ত্রিকোণমিতির আমি বারবার তোমাদেরকে একদম রিকোয়েস্ট করতেছি, ত্রিকোণমিতির আমার যে আরএমএচএ বা ম্যাথলেটসে প্লেলিস্ট আছে, তোমরা প্লিজ ত্রিকোণমিতিরটা দেখো। তোমাদেরকে এখন কি আমরা ডিফারেন্সিয়েশন পড়াইছি? তো তোমরা ডিফারেন্সিয়েশন পড়লে তোমরা বুঝবা যে আমি ডিফারেন্সিয়েশন তোমাদেরকে কি পড়াবো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদেরকে ভরসা নিয়ে ভর্তি হতে হবে। তোমরা ভরসা রাখো, তোমাদের ভরসার মান আমি রাখবো, এটা চেষ্টা করবো। বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কিবার মঙ্গলবার দিন রাত্রের বেলা 8:15 বরাবর ক্লাস শুরু করবো। যাও বলে দিলাম কোন দিন ক্লাস, কয়টা বাজে ক্লাস হবে? 8:15। ঠিক আছে, মনে রাখিও 8:15, রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি, রাত কয়টা? 8:15। ঠিক আছে, আমি লাইভে চলে আসবো ইনশাল্লাহ, তোমরা থাকবা। ঠিক আছে, ওকে। ফিজিক্সের ক্লাসের খবর নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।